সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভয়েস অফ জাহাঙ্গীরনগরে। আপনারা নিশ্চয়ই জানেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাসে প্রথমবারের মতো কোনো রেডিও স্টেশনে যাত্রা শুরু করে গত 31শে মার্চ রাত 11:01। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রায় 24টি দিন পার করেছি। যখন রাত 11:01 তখন জাহাঙ্গীরনগর পরিবারের সদস্যদের কানে বেজে ওঠে ভয়েস অফ জাহাঙ্গীরনগরের শব্দ। আপনারা নিশ্চয়ই জানেন, যারা এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন বা ক্যাম্পাসের আশেপাশে আছেন, আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার শো হতে যাচ্ছে ভুবন মাঝি চলচ্চিত্র। ভুবন মাঝি চলচ্চিত্র যিনি নির্মাতা পরিচালক আমাদের ফাকরুল আরফিন ভাই, তিনি এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল যে ভুবন মাঝি চলচ্চিত্রটি জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হবে, এই চলচ্চিত্রটির আয়োজক যারা, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জহির রায়হান চলচ্চিত্র সংসদ। এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের কয়েকজন সদস্য এবং উপস্থিত আছেন ভুবন মাঝি এই চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা, তাদের কয়েকজনকে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভয়েস অফ জাহাঙ্গীরনগরে। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে আছেন সর্দার জাহিদুল ইসলাম, কার্যকরী সভাপতি জহির রায়হান চলচ্চিত্র সংসদ; আবিদ সরকার সোহাগ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভুবন মাঝি; আছেন রুম্মান তুর্য, প্রচার সম্পাদক জাহাঙ্গীরনগর জহির রায়হান চলচ্চিত্র সংসদ; এবং আছেন সম্রাট ভাই, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর ভুবন মাঝি। তো আমি প্রথমেই ভাইদের কাছে চলে যাই। সম্রাট ভাই, কেমন আছেন আপনি? ভালো। কেমন লাগছে এই ভয়েস অফ জাহাঙ্গীরনগরে এসে? হ্যাঁ, কোনো রেডিওতে এটা আমার প্রথম অভিজ্ঞতা, খুবই ভালো লাগতেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে স্পেশালি, আপনাকে অনেক ব্যস্ত মানুষ আপনারা, তারপরও আজকে আমাদেরকে সময় দিচ্ছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর, কারণ আপনাদের কালকে যেহেতু শো, তো আজকের রাতটা আসলে আপনাদের অনেক বেশি ব্যস্ত থাকার কথা, এবং এই ব্যস্ত সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কেমন লাগছে আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিও? হ্যাঁ, এটা পুরোপুরি একটা নতুন ধরনের অভিজ্ঞতা আর কি আমার জন্য, আমার ভালো লাগছে। তো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, অর্থাৎ জাহাঙ্গীরনগরিয়ান যারা আছে বা জাহাঙ্গীরনগর বাইরে যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আচ্ছা, আমি বলতে চাই একটা কথা, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের বড় ভাই ফখরুল আরফিন খান, তার চলচ্চিত্রই ভুবন মাঝি। হ্যাঁ, 24 ব্যাচের ওনার চলচ্চিত্র। তো আমি বলবো জাহাঙ্গীরনগরিয়ানদের যে অন্তত ভাইয়ের জন্য হলেও সিনেমাটা দেখা উচিত। আমরা আশা করব। এবং আজকে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের আসলে যে আগ্রহ ভুবন মাঝি নিয়ে, কারণ নিজের ক্যাম্পাসে নিজেদের জিনিস, আমাদের নিজেদের জিনিস নিজেদের ক্যাম্পাসে দেখব, এটা আসলে অবিশ্বাস্য। তো ভাই, কেমন আছেন আপনি? বেশ ভালো আছি। কেমন লাগছে এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে এসে? না, এটা ভালো, বেশ নতুন উদ্যোগ। যেহেতু আর কি যে ওয়েবসাইট রেডিও দীর্ঘদিন ধরে চালু ছিল, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগটি আগে কেউ নেয়নি, আপনারা শুরু করেছেন, এটা ভালো উদ্যোগ। আপনারা যদি চালিয়ে যেতে পারেন বেশ ভালো হবে। আর আমার ভালো লাগছে, কারণ আমার প্রথম আর কি যে পাবলিকলি অন এয়ার আসা কোথাও। ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। রুমান, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো লাগছে। না, ভয়েস অফ জাহাঙ্গীরনগর আমি সবসময় শুনি আর কি। আমি একজন খুব ভালো শ্রোতা বলতে গেলে আর কি, যে ভয়েস অফ জাহাঙ্গীরনগর খুব ভালো ইনিশিয়েটিভ। এবং আমার মনে হয় আর কি ভয়েস অফ জাহাঙ্গীরনগরের যে নতুন যে ওয়েবসাইটে কাজ চলতেছে, এটা আরও সারা জাগাবে এবং প্রথম পাবলিক অন এয়ার, ভালো লাগতেছে খুব। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে সুদীপ্ত সাহা। আজকে আমরা সাজ্জাদকে খুব মিস করছি। সাজ্জাদের নানা খুব অসুস্থ এবং আমরা আশা করছি আপনারা সবাই নানার জন্য দোয়া করবেন। তিনি খুবই শারীরিকভাবে খুবই অসুস্থ, তো আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আপনারা চাইলে আমাদের যারা অতিথি আছেন তাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে। আমাদের ফেসবুককে আপনি চাইলে আপনার মতামতগুলো জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/ভয়েস অফ জাহাঙ্গীরনগর, অথবা চাইলে আপনি ইমেলের মাধ্যমে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com, অথবা আমাদের লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। আজকে আমাদের স্টুডিওতে, আপনার একটু আগে আমি বলেছিলাম, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আগামীকাল, আপনারা নিশ্চয়ই জানেন যে ভুবন মাঝি চলচ্চিত্রটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার শো হতে চলছে। এবং সেই ভুবন মাঝির যারা সংশ্লিষ্ট আছেন, যারা কাজ করেছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর, এবং আছেন যারা আয়োজক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, তাদের দুজন সদস্য আজকে আমাদের স্টুডিওতে আছেন। তাদের সাথে কথা হবে এবং আমরা জানার চেষ্টা করব এই ভুবন মাঝি নিয়ে, এবং তাদের এই চলচ্চিত্র সংসদের যেসব কর্মকাণ্ড, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সেই কর্মকাণ্ডগুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি প্রথমেই একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের জহির রায়হান চলচ্চিত্র সংসদ, এই ক্লাবটি নিয়ে একটু বলবেন। জহির রায়হান চলচ্চিত্র সংসদ আর কি যে দীর্ঘদিন ধরেই তো চালু আছে।
তো আমাদের বেসিক্যালি আর কি যে দুইটা প্ল্যান এখন পর্যন্ত আর কি যে আমরা যে করে আসছি, যে আমরা উইকলি স্ক্রিনিং করব। উইকলি স্ক্রিনিংয়ের নতুন যে কার্যক্রম শুরু হয়েছে, এতে প্রথম সিনেমা আমরা ভি ফর ভেন্ডেটা কিছুদিন আগে স্ক্রিনিং করেছি। সামনের সপ্তাহে আমরা এক্সামিন লাইফ, যা খুবই দর্শনভিত্তিক একটা সিনেমা, ঠিক সিনেমা না, ডকুমেন্টারি বলা যায়, ওটার প্রদর্শনী সামনের মঙ্গলবারে হবে। এছাড়া আমাদের আর কি যে দুইটা অ্যাপ্রোচ, একটা ফিল্ম রিডিং আর একটা ফিল্ম মেকিং। ফিল্ম রিডিংয়ের ক্ষেত্রে আর কি যে চলচ্চিত্রকে একজন নির্দোষ পাঠক হিসেবে পড়ার থেকেও যে চলচ্চিত্রের মধ্যে আরও জিনিসপত্র খোঁজা, যে প্রতিটা শট, প্রতিটা অ্যাঙ্গেল কীভাবে কমিউনিকেট করে দর্শকের সাথে। একই সাথে প্রত্যেকটা ফিল্মের যে থিমেটিক যেই কথাগুলা ঠিক স্পিচের মাধ্যমে আসে না, বা হচ্ছে যে নায়ক ডায়লগ দিল, সেই ডায়লগের মাধ্যমে ঠিক বোঝা যায় না, কিন্তু গল্পটা একসাথে ধরলে ওর থিমটা টের পাওয়া যায়। এরকম থিমেটিক ব্যাখ্যার দিকে, রিডিংয়ের দিকে যাওয়ার আর কি যে আমাদের পরিকল্পনা, রিডিংয়ের দিকে। আর মেকিংয়ের দিকে আমাদের কয়েকটা প্ল্যান আছে। একটা হচ্ছে যে ফ্ল্যাশ ফিল্ম যে কনসেপ্টটা আছে, ওটা নিয়ে আমরা কাজ করছি, যে 24 ঘন্টা সময় ধরে দেওয়া হবে, ইনস্ট্যান্ট স্ক্রিপ্টিং, ইনস্ট্যান্ট ফিল্মিং এবং পরবর্তীতে প্রদর্শনী। তো আপাতত আমাদের প্ল্যান এরকমই আর কি, যে এরপরে প্রত্যেক সপ্তাহে স্ক্রিনিং হবে। আর ভুবন মাঝি স্ক্রিনিংয়ের প্রসঙ্গে আর কি যে আসতে গেলে যে এটা আমরা কেন স্ক্রিনিং করছি, একটা হচ্ছে যে এটা আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, এটা হচ্ছে সবার আগে। আর এটার যে কাস্ট নিয়ে আসলে বলার কিছু নাই, চমৎকার কাস্টিং। আর ফাকরুল ভাই বানিয়েছেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তো সব মিলিয়ে আর কি যে আমাদের কাছে মনে হয়েছে যে ভুবন মাঝি স্ক্রিনিং করা উচিত আর কি। অবশ্যই। এই মুহূর্তে আমি সোহাগ ভাইয়ের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, আপনারা তো এই ভুবন মাঝির মুভির সাথে জড়িত ছিলেন, এবং ভুবন মাঝি মুভি শুরু থেকে শেষ পর্যন্ত, আজ অবধি পর্যন্ত আপনারা এটার সাথেই আছেন। তো এই ভুবন মাঝি কাজ করতে যে, এবং সেই ভুবন মাঝি চলচ্চিত্রের কিছু ঘটনা আমাদের বলবেন, এবং এটা আসলে কিভাবে এই চলচ্চিত্রের, মানে যারা এই মুহূর্তে দেখবে বা আগামীকাল যারা দেখতে পাবে প্রথমবারের মতো, তারা আসলে এই চলচ্চিত্র থেকে কী শিখতে পাবে। আমরা জানি এটি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি চলচ্চিত্র, এবং এখানে দুইটা পার্ট, দুইটা জেনারেশনকে একসাথে করা হয়। হ্যাঁ, তো এই চলচ্চিত্রটা নিয়ে আপনি একটু বলবেন। প্রথমত এটা মানে কেন দেখা উচিত যদি বলা হয়, আমি বলবো যে আমার ফার্স্ট অফ অল যে এটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। তো এটা ছবি কেমন হয়েছে বা ছবিটার মানে কোন দিকে গিয়েছে রাজনৈতিকভাবে অথবা হচ্ছে মেকিংয়ের দিক দিয়ে, এটা আসলে দর্শকের আসলে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর হচ্ছে অথবা হচ্ছে দর্শকের আসলে তার মানে বিশ্লেষণ করা উচিত দেখার মাধ্যমে। তো ওই সুযোগটা আমরা এই সাভার বা আশেপাশে ছিল না, এই জহিরান চলচ্চিত্র সংসদের আয়োজনে এখানে আমরা এই শোটা করতে পেরেছি। আর বিষয়টা হচ্ছে যে আমাদের যেই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই জার্নিটা ছিল, এই জার্নিটা অসাধারণ একটা জার্নি। আমাদের ইউনিটের কথা বলতে গেলে আমরা একটা প্যাকড ইউনিট ছিলাম। তো আরিফিন ভাইয়ের কথা আসলে মানে তার কাছে আমরা কৃতজ্ঞ যে এই ধরনের একটা জার্নির মধ্য দিয়ে আমরা যেতে পেরেছি। আর সম্রাট ভাই হয়তো আরও বলবেন কিছু, আমি আবার পরে বলছি আরও। তো ওই দিক দিয়ে যে মানে আমাদের যে কাস্টিং ছিল, কাস্টিং থেকে শুরু করে মানে ক্রুরা, আমি বলবো যে এই সিনেমার সবচেয়ে বড় ক্ষমতা ছিল যে এই সিনেমার যেই গল্পটা, এই তিনটা সময়ের আলাদা আলাদা সময়ে একসাথে একটা সমন্বয় হয়েছে এই সিনেমাটার মধ্যে। এই ধরনের সিনেমা আমাদের দেশে খুব একটা নাই। আমি বলবো যে এটা এই কারণেও এই সিনেমাটা একটু আলাদা। মুক্তিযুদ্ধ 71, তারপর হচ্ছে 2004 এবং 2013, এই তিনটি সময় এই সিনেমায় হচ্ছে আমার খুবই ভালো লেগেছে। মানে এই গল্পটা এত চমৎকার, গল্পটার মধ্য দিয়ে তিনটি সময়ের আসলে গল্প আরিফিন ভাইয়ের মতো করে বলেছেন। আর সিনেমাটা আমি বলবো সবাই কালকে জাহাঙ্গীরনগরিয়ান যারা আছেন তারা সিনেমাটা দেখুন। আর সম্রাট ভাই এখন বলেন আর কি। অবশ্যই আমরা আশা করছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট, এই ভুবন মাঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট, এবং এর আগেও যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়ররা কাজ করেছেন, এ ধরনের কাজ করছেন, এবং তাদের মধ্যে আসলে ভুবন মাঝিটি অনেকটাই ডিফারেন্ট। এবং বাংলাদেশের মধ্যে যেসব চলচ্চিত্র তৈরি হচ্ছে বর্তমানে, এই সব চলচ্চিত্র আর ভুবন মাঝির চলচ্চিত্রের মধ্যে পার্থক্যটা আসলে অনেক বেশি। তো এই মুহূর্তে সম্রাট ভাই, আপনি তো এই ভুবন মাঝির সাথে অনেক একদম শুরু থেকে শেষ অবধি ছিলেন, তো আপনার এই কাজ করার অভিজ্ঞতাগুলো একটু বলবেন আমাদেরকে, এবং কাজ করার আসলে এক্সপিরিয়েন্সটা কী ছিল, এবং ওই মুহূর্তে আপনি ভুবন মাঝি নিয়ে একটু ডিটেল বলবেন আমার। আচ্ছা, ভুবন মাঝি ব্যাপারটা হচ্ছে
যে আমি যখন থেকে ঈদ করি সিনেমাতে তখন থেকেই এটা একটা ফ্যামিলি হয়ে যায় আর কি। সোহাগরা ছিল, সাজ্জাদ ভাই ছিল, আরফিন ভাই বস আমাদের, ডিরেক্টর উনি। কিন্তু আমরা যারা ছিলাম বাকি আমাদের প্রায় 80 জনের একটা টিম, সবসময় আমরা থাকতাম, 75 থেকে 80 অলমোস্ট সবসময় আমরা থাকতাম। তো আমরা বেসিক্যালি শুটিং করছি হচ্ছে কুষ্টিয়াতে, টানা 32 দিনের মতো আমরা টানা কুষ্টিয়াতে শুটিং করছি, মানে অলমোস্ট 90%-এর কাজ আমরা কুষ্টিয়াতে করছি। ঢাকায় শুটিং হয়েছে আমাদের একদিন 2 দিন, তারপর হচ্ছে যে ময়মনসিংহ শুটিং করছি আমরা, কলকাতায় শুটিং হয়েছে, ইন্ডিয়াতে শুটিং হয়েছে, এই আর কি। সব মিলে এটা একটা বিশাল জার্নি এবং বিশাল বড় এক্সপিরিয়েন্স। মুক্তিযুদ্ধের সিনেমা ভালো লাগা থাকে সবারই, মুক্তিযুদ্ধের প্রতি একটা কী বলে যেন একটা মমত্ববোধ আছে, আগ্রহ আছে, আবেগের জায়গা আছে। তো সেই জায়গা থেকেই আসলে এই সিনেমায় কাজ করতে আসা। তো প্রথম থেকে আমরা যখন সিনেমার কাজটা শুরু করি তো আমরা দেখলাম যে গল্পের ফাউন্ডেশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা সিনেমার সাথে ওতপ্রোতভাবে সবাই জড়িত ছিলাম, যে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আমি আর্টে কাজ করছি, সোহাগ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে, আমার ফ্রেন্ড ফারদিন এডিটর ছিল, পার্থদা এডিটর ছিল, সাজ্জাদ ভাই কালকে আপনারা দেখবেন সাজ্জাদ ভাই আসবে, সাজ্জাদ ভাই এডি ছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ফারদিন আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিল। তো এভাবে করে তামিম ভাই ছিল আমাদের আর্ট ডিরেক্টর, তারপরে আমার সাথে বসু ছিল, বসু হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির চারুকলার স্টুডেন্ট, ও ছিল অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর, আমি আর বসু একসাথে কাজ করছি আমরা দীর্ঘ সময় ধরে। যেটা হয়েছে বিশাল একটা জার্নির মধ্যে দিয়ে যাওয়া এই সিনেমা। আর এই সিনেমার গল্পটা ডিফারেন্ট বলে কিছু নেই আসলে, সবসময়ই সবাই ডিফারেন্ট বলে, যার যার গল্প সবাই বলে যে আমার গল্প ডিফারেন্ট, আমার গল্প ডিফারেন্ট, আমার গল্প ডিফারেন্ট। আসলে ব্যাপারটা এরকম না, সিনেমা অনেক দিন থেকে হয়ে আসতেছে, তো আমরা জাস্ট এটার কি বলে, আমরা নতুন তো গল্প নাই, সব পুরান গল্পটাই আমরা নতুন করে করতেছি, নতুন গল্পটাই পুরান করে করতেছি, এভাবেই তো সিনেমা হয়। এরকম করে ভুবনবাজি আপনার, আমার যেটা কথা হচ্ছে ভুবনবাজি আপনারা দেখেন, দেখার পরে দেখবেন যে মুক্তিযুদ্ধটা আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করছি। এই পর্যন্ত যারাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের নিয়ে সিনেমা করছে তারা তাদের মতো করে বলছে, তো ভুবনবাজির মতো করে বলছে। একজন আনন্দ শাহীর গল্প আপনারা দেখবেন, আনন্দ শাহী থেকে নহির শাহী হয়ে যাওয়া, নহির থেকে আনন্দ শাহী হয়ে যাওয়ার গল্প দেখবেন আপনারা। একজন সাধারণ মানুষের জীবন, যে মরতে খুব ভয় পায়, জীবনের প্রতি খুবই ভালোবাসা, থিয়েটার প্রেমী একজন মানুষের জীবন নিয়ে গল্প। তো পাশাপাশি একজন নারী ক্যারেক্টার আছে, আপনারা জানেন, অপর্ণা। মুক্তিযুদ্ধে আসলে মেয়েদের যে ভূমিকা, আমি একটা করি, মুক্তিযুদ্ধ নারী নামে আমার একটা প্রোগ্রাম যায় বিটিভিতে সবসময়, গত 5-6 বছর ধরে আমরা করতেছি। এটা আমরা আমাদের একটা সংগ্রামের মতো ছিল, অনেকদিন থেকে করতেছি। নারীদের সম্মানের ব্যাপারটা, মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা যারা, কেন ওরা মুক্তিযোদ্ধা নয়, আমরা এটা নিয়ে কথা বলছিলাম, এবং সরকার এটা অ্যাকসেপ্ট করছে। এখন সরকার বলতেছে যে ওরাও মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনারাও এখন মুক্তিযোদ্ধা, এবং এটা স্বীকৃতি দিচ্ছে সরকার। তো ভাতাও দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে। যেটা বলতেছি যে নারীদেরকে আমরা ওভাবে কখনো সিনেমায় মূল্যায়ন করতে, নারীদের যে ভূমিকা আমরা যেটা দেখাইছি সবসময়, যে নারীরা ধর্ষিত হয়েছে, আত্মত্যাগের ব্যাপারটা আমরা দেখাইছি, কিন্তু ওরা যে ইন্সপিরেশনের একটা জায়গা ছিল, যে ইন্সপায়ার্ড করছে পুরুষদেরকে যুদ্ধে যাওয়ার জন্য, এটা আমাদের সিনেমা দেখলেই বুঝতে পারবেন। নারীরা এই যে এটা একটা প্রতীকী আর কি জিনিস, হচ্ছে একজনকে ইন্সপায়ার্ড করতেছে আমরা আমাদের সিনেমা দেখছি, কিন্তু টোটাল বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এরকম অজস্র নারী, অজস্রভাবে অজস্র পুরুষকে মুক্তিযুদ্ধের প্রতি ইন্সপায়ার্ড করছে, দেশের প্রতি ভালোবাসা, এগুলা আর কি। তো আর আরও যেটা বলবো সেটা হচ্ছে যে ভুবন মাঝি তো আমরা অনেকদিন একসাথে থাকার কারণে একটা ফ্যামিলির মতো ছিলাম, অনেক হাজার হাজার গল্প আছে, শত শত গল্প আছে। এই গল্পগুলা সিনেমা দেখলে, সিনেমায় পাশে থাকলে বলতে পারতাম আর কি, প্রত্যেকটা শট, প্রত্যেকটা সিন আমাদের এক একটা গল্প। এটার পেছনে একটা চমৎকার গল্প আছে। যেমন দেখবেন আমার একটা মোটরসাইকেল আছে ভুবন মাঝিতে, এটা সেই অনেক অ্যান্টিক মোটরসাইকেল, অনেক আগের পুরোনো মোটরসাইকেলটা অনেক কষ্ট করে খুঁজে বের করা, মানে রিশেপ করা, সব কিছু করে আমরা ওই মোটরসাইকেল নিয়ে আমরা শ্যুট করতাম, আমার মোটরসাইকেল ঘুরতাম সারাদিন, আমি আর বসু। আমাদের মানে জার্নির সাথে ছিল 35 দিন ওখানে, খুবই ইন্টারেস্টিং। মোটরসাইকেলটা দেখবেন আমাদের সিনেমায় মিজান ব্যবহার করে, মিজান ভাই তো সবসময় ছিল আমাদের সাথে। এরকম অনেক গল্প আছে, আমরা যেখানে যাচ্ছি ওখানে একটা গল্প হচ্ছে, এরকম ওখানে একটা গল্প হচ্ছে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভুবন মাঝি আপনারা দেখেন, দেখলে আপনারা ভালো মন্দ তো আসলে দর্শক বিচার করবে, আমরা কি বানাইছি, দর্শককে কীভাবে দিচ্ছে, কার কাছে কোনটা ভালো লাগতেছে, এটা ডিফারেন্ট ব্যাপার। ভালো মন্দ লাগবে, খারাপ লাগবে কারো, ভালো লাগবে কারো। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা দেখেন, দেখার পর আপনার অনুভূতি জানান আমাদেরকে, ভালো লাগা অনুভূতি হোক, মন্দ লাগা অনুভূতি হোক, ডাজেন্ট ম্যাটার, কারণ সবার ভালো লাগবে এরকম কিছু না। তো সবাই আপনারা দেখেন, কালকে সিনেমাটা দেখেন। কালকে আমাদের 3টা শো হবে, 3টা, 5টা, 7টা মেবি, আই থিঙ্ক এক্স্যাক্টলি।
তারপরে সিনেমা দেখেন, সিনেমা দেখার পরে আমরা কথা বলবো, আপনাদের অনুভূতি আমাদেরকে জানাবেন, ভালো লাগা মন্দ লাগা, এবং আমরা আপনাদের সাথে এটা নিয়ে আরও বেশি আলাপ করতে চাই আর কি, সিনেমা নিয়ে আলাপ করতে চাই। কারণ বাংলাদেশের সিনেমা যেটা খেয়াল করতেছি, আমরা অনেক সময় ধরে কথা বলতেছি, বাংলাদেশ সিনেমার খুবই খারাপ অবস্থা, মানে সিনেমা হচ্ছেই না, ভালো সিনেমা হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার। এখন আপনারা বলবেন যে আমরা কি দিচ্ছি আসলে। ধন্যবাদ। অবশ্যই সমর ভাই বেশ ডিটেল আসলে ভুবন মাঝি নিয়ে অনেকগুলো কথা বলে গেলেন। তো সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে যেটা বলতে চাই, আগামীকাল ভুবন মাঝির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার শো হবে এবং শো শুরু হবে বিকেল 3টা থেকে 3টা 5টা এবং সন্ধ্যে 7টায় শো চলবে। আমরা আশা করব আপনারা সবাই অন্তত এই জহির রায়হান মিলনায়তন আমাদের ক্যাম্পাসেই বসে এই শোটি দেখবেন। এবং আগামীকাল টিকিট পাওয়া যাবে না মনে হয়, আমার যতদূর মনে হয়, কারণ অন্যান্য জায়গায় যেহেতু পাওয়া যায় নাই, জাহাঙ্গীরনগরের টিকিট ক্রাইসিস হবে, তাই না ভাই? অবশ্যই। তো রুম্মান তুর্য, এবার আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো এই জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাথে অনেক দিন ধরে আছেন, তো আপনাদের কার্যকলাপ সম্পর্কে একটু জানতে চাই। আসলে আপনারা কোন ধরনের কাজগুলো বেশি করেন এই সিনেমার, বা আগামীকাল যেমন হচ্ছে ভুবন মাঝি শো হচ্ছে, তো এই ধরনের কাজ আপনারা কি কি করে থাকেন, বা ইতিপূর্বে আপনাদের কাজগুলো কি কি? আমরা নতুন একটা মানে সপ্তাহে আর কি ফিল্ম স্ক্রিনিং একটা ব্যবস্থা করতেছি, বিফোর ভেন্ডেটা দিয়ে শুরু হয়েছে, এবং আমাদের ক্র্যাশ প্রোগ্রাম কদিন আগেও ক্র্যাশ প্রোগ্রাম করা হয়েছে সিনেমার উপরে, এবং আমরা সিনেমায় থাকতে চাই। জহির রায়হান চলচ্চিত্র সংসদ জাহাঙ্গীরনগরে সিনেমাটাকে প্রমোট করতে চায়, ভালো সিনেমা বানানোতে লোকজনের আগ্রহ বাড়াইতে চায়, এবং মানে জহির রায়হান যে একটা কমিউনিটি, তারা সবসময় মানে ভালো সিনেমার পক্ষে, এবং জহির রায়হান সবসময় ভালো সিনেমা দেখাতে চায় দেখেই ভুবন মাঝি যে সিনেমাটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র সেটাকে আয়োজন করছে। এবং আমরা চাই ভালো সিনেমার সাথে থাকতে, এবং লোকজন সিনেমা সচেতন হোক এবং ভালো সিনেমা দেখুক। আমরা মানে মূলত এইটুকুই আপাতত। পরবর্তীতে মানে বিভিন্ন প্রোগ্রাম হবে, ক্র্যাশ প্রোগ্রাম। জাহিদ ভাই, মানে ক্র্যাশ প্রোগ্রামের একটা, হ্যাঁ একটু জাহিদ ভাই বলুন। না, ধরেন যে ওই সিনেমা নিয়ে আর কি যে অনেক টাইপের কথা, তো আসলে আমরা ওই একটা প্রশ্ন উঠেছিল, আমরা ভি ফর ভেন্ডেটা কেন স্ক্রিনিং করলাম। ভি ফর ভেন্ডেটার যে বিষয়টা আর কি, যে আমরা যদি একবারে ফিল্ম নিয়ে কথা বলি, ভি ফর ভেন্ডেটার যেই গাই ফক্সের যে মাস্ক, প্রচণ্ড জনপ্রিয় মাস্ক হয়েছে, এখন হচ্ছে যে ওর যে অ্যানার্কিস্ট এক্সপ্লোশনের আইডিয়া, যে হচ্ছে যে কি এক ধরনের অ্যানার্কিস্ট এক্সপ্লোশনের মাধ্যমে হোপকে রিভাইভ করা হবে, এই ধরনের যে ফিল্মের যে প্রচুর বিষয় যেগুলো আর কি যে এমনিতে নর্মালি দেখলে টের পাওয়া যায় না, জহির রায়হান চলচ্চিত্র সংসদ এই জায়গাগুলো ধরিয়ে দিতে চায়। এবং একই সাথে হচ্ছে একটা ভয়ঙ্করভাবে একটা পপুলার সিনেমা কীভাবে একটা নির্দিষ্ট একটা মতাদর্শকে সেলিব্রেট করে, বা হচ্ছে যে অন্য কোনো মতাদর্শকে মুখ চাপা দিয়ে ধরে, জহির রায়হান চলচ্চিত্র সংসদ সিনেমাগুলো থেকে এই জিনিসগুলো বের করে আনতে চায়। কারণ আপনি যদি আর্ট ফর্মের জনপ্রিয়তার হিসেবে ধরেন, এখন আমাদের পোয়েট্রি, মিউজিক, লিটারেচার এবং ফিল্ম, আপনি যদি এই চারটাকে আপনি মোটা তাকে ধরেন, আমি যদি পেইন্টিংকে আপাতত বাদ দিয়ে, পেইন্টিং অ্যান্ড স্কাল্পচারকে আপাতত বাদ দিয়ে হিসাব করি, ফিল্মকে আমি সবচেয়ে জনপ্রিয় কাতারে ফেলা যায়। সবচেয়ে জনপ্রিয় যদি নাও বলি, মানে সবচেয়ে জনপ্রিয়র মধ্যে একটা। এখন এই যে প্রচণ্ড জনপ্রিয় একটা মাধ্যম আর্টের, সে তো ক্রমাগত পাঠককে শিখিয়ে যাচ্ছে যে চলচ্চিত্রটি দেখে সে রুমে বসে দেখুক, ফ্রেন্ডদের সাথে বসে দেখুক, কিংবা প্রেক্ষাগৃহে গিয়ে দেখুক, এই চলচ্চিত্র তার সাথে কমিউনিকেট করে। এখন এই কমিউনিকেশন যখন হয়, তখন তো সে কিছু মেসেজই এই অডিয়েন্সকে দেয়। এখন আপনি যদি এই অ্যাভেঞ্জার সিনেমার কথা বলেন, সুপার হিরো ফিল্মের যে ট্রেন্ড, বা হচ্ছে আপনি একই সাথে যেই ফিল্মগুলো আবার বাজার পাচ্ছে না, ধরেন যে আমাদের ঋত্বিক ঘটকের সিনেমা, ওই অর্থে ভয়ঙ্কর ভালো সিনেমা কিন্তু বাজার নেই। এই যে জহির রায়হান চলচ্চিত্র সংসদ একই সাথে আর কি যেই পপুলার ফিল্মের যে ভয়ঙ্কর বাজার দর, এবং সো কল্ড আর্ট ফিল্ম যেটাকে বলে, যে আর্ট ফিল্ম বলে এক ধরনের তাকে মার্জিনালাইজ করে ফেলা, যে এই সিনেমায় অনেক আধ্যাত্মিক, সাইকেডেলিক, অনেক হাই থটের কথাবার্তা বলা হয়, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের জন্য। ওই জিনিসটাকে একসাথে প্রশ্নবিদ্ধ করতে চাই যে আসলে কি ঘটছে এই কমিউনিকেশনটাতে। তার সাথে সাথে আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে ইডিওলজি ইনফেক্ট করা হয় সিনেমার মাধ্যমে, যে হচ্ছে যে এটা হচ্ছে নায়কের গুণাগুণ, এটা নায়িকার গুণাগুণ, নায়ক হয়ে উঠতে হলে আপনাকে এটা করতে হবে, নায়িকা হয়ে উঠতে হলে আপনাকে এটা করতে হবে, ভয়ঙ্করভাবে সেক্সিজম প্রমোট করা হয়। এই যে সবগুলো বিষয় যে একটা আর্ট ফর্ম হিসেবে যে পাঠককে ক্রমাগত শিখিয়ে যাচ্ছে বিনোদন দেওয়ার মাধ্যমে, জহির রায়হান চলচ্চিত্র সংসদ এই ভয়ঙ্কর সূক্ষ্ম রাজনীতিটা ধরতে চায় এবং পাঠককে তার সাথে, মানে এটা একটা সম্মিলিত প্রয়াস আর কি, যে আমরা একসাথে সবাই এই আর্ট সম্পর্কে সচেতন হয়ে উঠতে চাই। আর ভুবন মাঝি চলচ্চিত্র যদি কেউ দেখে বলে যে না এটা আর্ট ফিল্ম, এটা ঠিক ওই অর্থে ফিল্ম না, বা হচ্ছে যে ধরেন যে এটা ঠিক ওইভাবে যে না এটা খুব একটা পপুলারিটি, ওইটাও একই সাথে যে হচ্ছে যে কোন সিনেমাকে আমরা সেলিব্রেট করব, কোন সিনেমাকে করব না, বা হচ্ছে যে
সস্তা বা হচ্ছে ভালগার চলচ্চিত্রের সাথে হচ্ছে যে আর্ট হিসেবে যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি, যেটা আমাকে গভীর জীবনবোধের সন্ধান দেয় চলচ্চিত্র, আমি সেই সিনেমা সেলিব্রেট করবো কিনা, এইসব বিষয় নিয়ে জহিরান চলচ্চিত্র সংসদের আলাপ। আর হচ্ছে যে আমাদের প্রোগ্রামের হিসাব যদি করি, আমরা উইকলি স্ক্রিনিংয়ের বাইরে আমাদের পরবর্তীতে আমাদের কর্মশালা করার পরিকল্পনা আছে, চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে চলচ্চিত্র পাঠ। তো চলচ্চিত্র নির্মাণের প্রশ্নে আমরা স্ক্রিপ্টিং দিয়ে শুরু করে একেবারে সিনেমার কাজের যে পুরো দীর্ঘ প্রক্রিয়া, এটা একেবারে হাতে কলমে শেখানোর জন্য আমরা যারা গুণী নির্মাতা আছেন বর্তমানে বাংলাদেশে, যদি সম্ভব হয় কলকাতা থেকেও যদি আমরা কাউকে আনতে পারি, এদেরকে এনে আমরা আর কি যে কর্মশালা করে একই সাথে আর কি যে মেকিংয়ের প্রশ্নে কীভাবে আরও চৌকস হওয়া যায়। আর রিডিংয়ের প্রশ্নে আমাদের এখানে যারা শিক্ষক আছেন সিনেমা নিয়ে কাজ করছেন, বা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা সিনেমা নিয়ে কাজ করছেন, যেমন হচ্ছে আমাদের সামনের যেই স্ক্রিনিংটা এক্সামিন লাইফ সামনের মঙ্গলবার, ওখানে হচ্ছে যে ইংরেজি বিভাগের প্রভাষক কাজী আশরাফুদ্দিন এই সিনেমাটি এবং সিনেমার দর্শন নিয়ে কথা বলবেন। তো মোটামুটি আর কি যে রিডিং এবং মেকিংয়ের প্রশ্নে আমাদের আপাতত এই পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। সুপ্রিয় শ্রোতা, আপনার আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে কাজ করছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ, এবং আছেন উপস্থিত আগামীকাল যে প্রিমিয়ার শো হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভুবন মাঝি মুভি চলচ্চিত্র, এবং সেই চলচ্চিত্রের অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর সম্রাট ভাই, এবং আছেন সোহাগ ভাই, তিনিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো তাদের ওনাদের সাথে আরও অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। তো তার আগে এই মুহূর্তে আমরা চলে যাব গানে। তবে তার আগে ওবায়দুর রহমান অভি ভাই লিখেছেন ফিল্মটা কাল কখন প্রদর্শিত হবে এবং পার টিকেটের মূল্য কত। ওই ভাই আপনাকে যেটা বলতে চাই, আগামীকাল আমাদের ভুবন মাঝির শো হবে বিকেল 3টা, 5টা এবং সন্ধ্যে 7টায়, এবং টিকিট মূল্য সম্পর্কে জানতে চাই। টিকিট মূল্য 50 টাকা। তো এই মুহূর্তে আমরা চলে যাই গানে। আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে SMS পাঠাতে থাকুন। আমাদের SMS পাঠানোর যে মাধ্যমগুলো সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/voiceofjahangirnagar, অথবা চাইলে ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com, অথবা আমাদের এখানে লাইভ চ্যাট অপশন খোলা আছে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 244-1139 দিন না ডেকে বেলাকে একটিবার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি এটা কি 244-1139 বেলা বোস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 244-1139 দিন না ডেকে বেলাকে একটিবার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার হ্যালো 244-1139 244-1139 দুধ চাই 244-1139 হ্যালো 244-1139 হ্যালো ছুটে চলে আসো না
দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। নীলাচল নির্মল হাওয়া এলো গুনেও এলে না, অচেতন থাকে মন, নিষ্প্রাণ যত ভাবনা। ভালো যদি বাসো তুমি আমাকে, ছুটে চলে আসো না। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এ মনে রাহুলাদ আসনা ছুটে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক আসনা ছুটে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভয়েস অফ জাহাঙ্গীরনগরে। আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার শো হতে চলছে ভুবন মাঝি, এবং ভুবন মাঝি চলচ্চিত্রে যারা সংশ্লিষ্ট যারা কাজ করেছেন তাদেরকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে এবং যারা আয়োজক, আগামীকাল আপনারা যে শোটি দেখতে পাবেন, এই ভুবন মাঝির যে শোটি হবে সেই চলচ্চিত্রের যারা আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছে, তাদের মধ্যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কার্যকরী সভাপতি জাহিদ ভাই, এবং আছেন রুম্মান তুর্য প্রচার সম্পাদক, এবং ভুবন মাঝি চলচ্চিত্রের যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের মধ্যে আছেন সম্রাট ভাই অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর, এবং আছেন সোহাগ ভাই, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো তাদের সাথে কথা হচ্ছিল, আমরা গানে যাওয়ার আগে সম্রাট ভাই বেশ ভালোভাবে বলছিলেন আসলে তাদের অভিজ্ঞতার কথাগুলো, এবং ভুবন মাঝি থেকে আপনারা কী জানতে পারবেন এই ব্যাপারগুলো তারা বলছিলেন। তো এই মুহূর্তে আমি সোহাগ ভাইয়ের কাছে একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো আমাদের এই ভুবন মাঝি মুভির যে পরিচালক নির্মাতা আমাদের ফাকরুল ভাই তো আমাদের ক্যাম্পাসে 24 ব্যাচের ছাত্র। তো এই মুহূর্তে ক্যাম্পাসে কিন্তু অনেকেই এই চলচ্চিত্র নির্মাণ করছেন, কেউ শর্ট ফিল্ম বানাচ্ছেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কিংবা কেউ নাটক, অনেকেই কাজ করছেন। তো এই ফাকরুল ভাইয়ের কাজ সম্পর্কে আপনি একটু বলবেন। সোহাগ ভাই, ফাকরুল ভাই আসলে এই তার ক্যাম্পাস জীবনে বা তার শুরুটা কীভাবে, শুরুর গল্পটা একটু বলবেন। আজকে তিনি একজন সুপারস্টার, নিঃসন্দেহে তিনি একজন সুপারস্টার, এবং বাংলাদেশ, গোটা বাংলাদেশ এবং কলকাতা, বাংলাদেশের বাহিরেও, এবং তার এই ভুবন মাঝি বিশ্বের অনেকগুলো দেশেই শো হয়েছে, তাই না? তো তার এই পথ চলা সম্পর্কে আপনি একটু বলবেন। আচ্ছা, আমি শুরুতে বলি, আরিফিন ভাই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা। আমাদের এই দিক থেকেও আরিফিন ভাইয়ের আসলে আমাদের কাছে অনেক বেশি আবেগের একটা জায়গা পায়। আর আরিফিন ভাইয়ের যেই বিষয়টা যে উনি শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তখনকার সময়টাই ওই রকম ছিল। চলচ্চিত্র আন্দোলনের সাথে যুক্ত যারা তখন যুক্ত ছিলেন যারা, তারাই পরবর্তীতে সিনেমা নির্মাণের দিকে গিয়েছেন। তো তারপর উনি এই চলচ্চিত্র আন্দোলন, চলচ্চিত্র সংসদ এইসব বিষয় নিয়ে উনি অনেক দিন কাজ করেছেন। তো পরবর্তীতে উনি চলচ্চিত্র নির্মাণের দিকে ঝুঁকেন। তো তার একটি আলবদর নামে একটি ডকুমেন্টারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তো তার আরেকটি কাজ যেটা জহিরান চলচ্চিত্র সংসদের মাধ্যমে জাহাঙ্গীরনগরে তার শো হয়েছিল, হকের ঘর। হকের ঘরটা ব্যক্তিগতভাবে আমার হকের ঘর, আলবদরের মতো হকের ঘরও আমার খুবই একটা প্রিয় একটা কাজ আরিফিন ভাইয়ের। যে বাংলাদেশের বাউলদের জীবন নিয়ে, বাউলদের দর্শন নিয়ে, বাউলদের যে সমসাময়িক যে সমস্যা বা হচ্ছে লালন শাহের যে জীবন দর্শনকে বাজারজাত করে আসলে প্রকৃত বাউলরা কোথায় গিয়েছে, আর হচ্ছে যে বর্তমানে যে বাউলদের আসলে একটি বাণিজ্যিকরণের বিষয় এবং দর্শন তত্ত্ব থেকে দূরে সরে যাওয়ার বিষয়টা তার এই কাজ থেকে ফুটে উঠেছে। তো ওইটার সাথে আলবদরটা আরও খুবই জরুরি। আরিফিন ভাইয়ের আমরা দেখেছি যে সবসময় তার একটা মুক্তিযুদ্ধ নিয়ে বা হচ্ছে যে ক্রাইসিসগুলো নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার এই সিনেমাটা, ভুবন মাঝি সিনেমাটা, আমি বলবো যে তার আগের কাজগুলি থেকেই উচ্চারিত। উনি একই সাথে বাউলদের দর্শন, তার বাউল তত্ত্ব নিয়ে তার একটা গভীর পড়াশোনা আছে, জানাশোনা আছে। তারপর যে মুক্তিযুদ্ধ নিয়েও তার গভীর, আমি বলবো যে একটা চিন্তার জায়গা আছে, তার মতো করে মুক্তিযুদ্ধ উপস্থাপন করার একটা বিষয় আছে। তো ভুবন মাঝি এই দুইটা বিষয়ের মিশেল আরিফিন ভাইয়ের কাজ, যে বাউলদের যে ক্রাইসিস, একজন যে আমাদের যে সিনেমার মূল চরিত্র, এটা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করেছে, যে একজন বাউল হয়ে উঠেছে, সে আসলে একজন মুক্তিযোদ্ধা ছিল এবং সে মুক্তিযোদ্ধা হয়ে ওঠার যে তার গল্প, আসলে কি সে মুক্তিযোদ্ধা ছিল কি না, বা প্রথমে তার যে ক্রাইসিসগুলো, মনস্তাত্ত্বিক যেই দ্বন্দ্বগুলা, ওইগুলো আর কি আমি বলবো যে আগামী দিন আপনারা সবাই সিনেমা হলে গিয়ে দেখবেন, প্রকৃত আসলে চিত্রটা আপনারা দেখতে পারবেন। এখন অবশ্যই এই মুহূর্তে সম্রাট ভাইয়ের কাছে যেটা জানতে চাই, সম্রাট ভাই, আপনি তো এই ভুবন মাঝি চলচ্চিত্র একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং আছেন। তো আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো পরমব্রত চট্টোপাধ্যায়, তিনি একজন কলকাতার এবং গোটা সুনামধন্য একজন অভিনেতা। তো তার সাথে কাজ করতে যে আসলে আপনাদের কেমন অভিজ্ঞতা ছিল এবং আপনাদের আসলে ফিলিংসটা কী ছিল? তাদের এই এত বড় বড় সেলিব্রিটি, এত বড় বড় অভিনেতা যারা ছিলেন, এবং মাজনুর মিজান ভাই ছিলেন, তিনিও আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট, 24 ব্যাচের। তো পরমব্রতর সাথে তাদের সাথে কাজ করার আপনাদের অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আচ্ছা, পরমব্রত আসলে মানুষ হিসেবে খুবই ভালো, প্রথমে যেটা বলি, খুবই ইন্টারেস্টিং। ঋত্বিক ঘটকের নাতি, আপনারা সবাই জানবেন। তো সিনেমা নিয়ে ওর বেশ জানাশোনা আছে। শুধুমাত্র চলচ্চিত্র অভিনেতা এরকম না, ও কিন্তু সিনেমাও করছে, 3টা সিনেমা করছে সম্ভবত, এখন আরও কতগুলো সিনেমা কাজ আছে। যেটা হয় আর কি, বড় ধরনের স্টার হলে যেটা হয়, স্টার থেকে সবাই দেখবেন যে একটু দূরে থাকে, স্টাররাই কেমন যেন একটা পাওয়ার আছে দূরে ঠেলে দেওয়ার আর কি। কিন্তু পরমব্রতর ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ও সবার কাছে নিয়ে আসার একটা পাওয়ার আছে ওর মধ্যে। সবার সাথে থাকে, কথাবার্তা বলে, খুবই আন্তরিক, কথাবার্তা থেকে শুরু করে কাজকর্ম। এবং আমরা যেটা দেখছি সিনেমায় পরমব্রতর কাজের ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে যে সিনেমায় পরমব্রত খুব দ্রুত আপনার আউটপুটটা দিতে পারে। আপনি যদি একবার বলেন, ওই অনুযায়ী ডেলিভারিটা দিতে পারে খুব তাড়াতাড়ি আর কি, যেটা আপনার খুব বেশি সমস্যা পড়তে হয় না আর কি। এটা হচ্ছে কাজের ব্যাপার। আর অন্যান্য ব্যাপার হচ্ছে টিমের সাথে পরমব্রত সবচেয়ে বেশি ভালোভাবে ছিলেন, সবাই পরমব্রতর খুবই পছন্দ করছে, খুবই আন্তরিক ছিল এসব কারণে। এবং আমরা সবসময় আড্ডা দিতাম, আমাদের রাতগুলো ছিল খুবই ইন্টারেস্টিং, অধিকাংশ অনেক রাত। প্রথম দিকে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম। প্রথম কুষ্টিয়া যাওয়ার 1 সপ্তাহের মতো আমরা প্রায় টানা দিন রাত 17-18 ঘন্টার উপরে শ্যুট করছি, এক টানা। এমনও দেখা গেছে যে আমরা
সকাল 5টা শুরু করছি, 3টার দিকে আমাদের শুটিং শেষ, রাতের 3টায় শুটিং শেষ, 2 ঘন্টা আমাদের ঘুম, 6টায় আবার কল টাইম। তো ওই সময়গুলো আমাদের জন্য খুবই ক্রাইসিস ছিল। তখন আমরা ব্যাপার মানুষের শরীর তো অনেক পরিশ্রম হয়ে যায়, কিন্তু ওই এরপরে আমরা অনেক বেশি রিল্যাক্সে চলে গেছি। তো রিল্যাক্সের সময়টা আমাদের খুব ইন্টারেস্টিং ছিল। আমরা শুটিং শেষ করে আসতাম, পরমত ভালো গিটার বাজায়, খুবই চমৎকার গিটার বাজায়, তো গান গায় খুবই ভালো। তো সারাক্ষণই আমাদেরকে গান টান শোনাইতো, বেশ মজার মানুষ। তো পরমত সঙ্গ খুবই ভালো লাগছে, সবারই খুবই ভালো লাগছে, এবং আপনাদেরও খুবই ভালো লাগবে যদি কখনো পরমতের সাথে কথা বলার সুযোগ পান। দেখবেন জেনারেলি যেরকম হয় আর কি মানুষ, ও জেনারেলি যেরকম হয় অভিনেতাদের মধ্যেও অনেক বেশি আপন অভিনেতা মনে হয় আর কি। একে তো বাংলা বলতে পারে, বাংলাভাষী, তারপর হচ্ছে যে মানে আচরণগত দিক থেকে খুবই ভালো। এসব কারণে পরমব্রতর সঙ্গ খুবই ভালো, সবাই উপভোগ করছে। মিজান ভাইয়ের কথাও যেটা বলি, আমি তো সবার কথা বলতেছি তাই না। তো মিজান ভাই যেটা হচ্ছে যে মাজনুর মিজান ভাই, উনি তো জনপ্রিয় অভিনেতা, টেলিভিশন মাধ্যমের জনপ্রিয় অভিনেতা। তো ওনারও আপন করে নেওয়ার ক্ষমতা আছে সবার। আর আপনাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনারা তো ভালোই জানবেন, সবসময় ওনার মধ্যেও মানে সবাই আপন করে কাছে টানার একটা ক্ষমতা আছে। তো আমাদের এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। অপর্ণা হচ্ছে যে রাঙামাটির মেয়ে, আমি রাঙামাটির, তো সেক্ষেত্রে অপর্ণা আমার মানে এলাকার মেয়ে। অপর্ণা খুবই জেন্টেল, আর ও খুবই ভালো অভিনেত্রী। এবং যেটা বলতেছি, এই 3 জনের মধ্যে মানে সবার সাথে মিলেমিশে কাজ করার একটা প্রচণ্ড রকমের ক্ষমতা আছে, যে কারণে আমাদের সিনেমায় আমাদের আর্টিস্ট নিয়ে কোনো ক্রাইসিস হয় নাই কখনোই, টাইম নিয়ে কখনো কোনো ক্রাইসিস হয় নাই। আর্টিস্টরা অনেক বেশি হেল্পফুল ছিল। তারপর হচ্ছে যে ছিল আমাদের ওয়াকিল ভাই আপনারা চিনবেন। ওয়াকিল ভাই বেশ ভালো গান করে, লোকজ গান করে, ফোক গান করে উনি। তো ওয়াকিল ভাইও যে কয়েকদিন মানে ছোটো একটা ক্যারেক্টার প্লে করছে ওয়াকিল ভাই, তো ওটাও খুব ভালো ছিল। ওয়াকিল ভাইয়ের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ভালো অভিনয় করছে এবং খুবই আন্তরিক। ওয়াকিল ভাই গান শুনেছে আমাদেরকে, রাতভর আমরা গান শুনছি, মানে দিনভর শুটিং করতাম, রাতভর আমরা গান টান শুনতাম, আড্ডা দিতাম। ওয়াকিল ভাই ভালো অভিনয় করছে। আরিফ নামে একজন ছিল অভিনয় করছে, আরিফ হচ্ছে যে আরিফ হক, উনি হচ্ছে যে লালিম হকের ছেলে, কুষ্টিয়ার, মানে বেশ সম্ভ্রান্ত একজন মানুষ। উনি আমাদেরকে বেশ বিভিন্নভাবে সাহায্য করছে সিনেমার ব্যাপারে। উনি আমাদের অ্যাক্টরও ছিল, যেটা হচ্ছে যে পরমব্রত যে ক্যারেক্টারটা প্লে করছে, ওটার মানে বার্ধক্য বয়সটা হচ্ছে লালিম হক করছে আর কি। লালিম হক অভিনয় করছে, লালিম হকের ছেলে অভিনয় করছে আরিফ হক, তো সুষমাদি অভিনয় করছে। সব মিলে যারা আর্টিস্ট ছিল আমাদের সাথে, কুল, অসাধারণ। আসলে এই ধরনের আপনাদের যে কাজ, এই ভুবন মাঝি চলচ্চিত্রের যারা টিম মেম্বার ছিলেন তারা সত্যি অসাধারণ। কারণ আমি ব্যক্তিগতভাবে মিজান ভাইয়ের সাথে কয়েকবার, আমার ডিপার্টমেন্টে বড় ভাই, তো গত কয়েকদিন আগে ভাইয়ের সাথে বেশ কথা হয়েছিল, এবং তাদের আসলে মানুষদের কাছে টানার যে মাধ্যমটা বা কাছে টানার যে মন মানসিকতা, এটা তাদের অনেক বেশি। তো আশোক ভাই, আপনি হচ্ছে আপনার আসলে এই ধরনের কাজ করতে যে, আপনি তো ক্যাম্পাসে পড়াশোনাও করছেন এই মুহূর্তে, তো আপনি তাদের সাথে কাজ করতে যে, কারণ তারা পরমব্রত কিংবা যারা যারা আজ ছিলেন, তো তাদের সাথে কাজ করতে যে আপনার কেমন, কি ফেস করেছিলেন আপনি? ধন্যবাদ। আসলে সিনেমার একটা মজার ব্যাপার হচ্ছে, এই টিমের সবচেয়ে ছোট ছিলাম আমি, মানে এটা আমার জন্য এটা খুবই ভালো হয়েছে। আমি সম্রাট ভাই থেকে শুরু করে যে পরমব্রত বা ডিরেক্টর, সবাই আমাকে বলতে গেলে মানে আমি সবার আদর পেয়েছি। আমার জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। পড়াশোনার কিছুটা সমস্যা হয়েছে, আমি ইংরেজিতে পড়ি এখানে, তো কিন্তু আমার ডিপার্টমেন্ট থেকেও আমাকে খুব একটা চাপ দেয় না, বিভাগেও আমাকে সহযোগিতা করেছে। তো এত বড় বড় স্টার, আমি সবার ছোট, তো আমার জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি আসলে ওখানে শিখতে গিয়েছিলাম, আমি প্রতিনিয়ত শিখেছি, এখন পর্যন্ত শিখছি। একটা পুরো বড় সিনেমায় তো আমার কাজ করার সুযোগ হয় নাই এর আগে, তো ওই দিক থেকে বললে এই জার্নিটা আমার জন্য ছিল অনেক বেশি মূল্যবান। আর প্রধান যে 4 জন এই সিনেমার, আমি বলবো আর কি, সবাই সিনেমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু যাদের হচ্ছে রোল বেশি ছিল, যে আমাদের ডিরেক্টর আরিফিন ভাই, তারপর হচ্ছে আমাদের যে প্রধান পুরুষ অভিনেতা পরমব্রত, তারপর অপর্ণা ঘোষ আর মিজান ভাই। মানে অদ্ভুতভাবে, আমি তো আসলে অন্য কোনো সিনেমায় কাজ করি নাই, তো আমার একটা ধারণা ছিল যে স্টাররা হচ্ছে বড় ক্যারেক্টার যারা, তারা হচ্ছে একটু নাকুচো হবে, 5টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দিবে, একটু মুডি হবে, সবাই একটু তটস্থ থাকবে, যে 6টায় কল দিলে 9টায় আসবে,
কিন্তু আমি অদ্ভুতভাবে হচ্ছে যে এইগুলো আমি দেখি নাই, কেন দেখি নাই হয়তো আসলে মানে আমার যে প্রধান লোকজন আসলে তারা সব খুবই সিনসিয়ার এবং তাদের মধ্যে আসলে কাজ করার যে মানসিকতা, একসাথে কাজ করার মানসিকতাটা খুবই ভালো ছিল আর কেমিস্ট্রিটা ভালো ছিল। ডিরেক্টর আরিফিন ভাই আর পরমব্রত তাদের কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল। আর অপর্ণাদি তো খুবই পলাইট, অপর্ণাদি মানে খুবই হেল্পফুল, আমাকে তো সবাই আসলে আদরই করতেন, মানে আমি তো আসলে সহযোগিতা পেয়েছেন যা হচ্ছে অন্যান্য যারা তারা। আর পরমব্রতর বিষয়ে বলতে গেলে যে পরমব্রত নিজেও ডিরেক্টর, তো ওই বিষয়টাও হেল্প করেছে আরিফিন ভাইকে, তো তার অভিজ্ঞতাগুলো আরিফিন ভাইয়ের সাথে সে শেয়ার করেছে। আর পরমব্রত খুব ভালো গান গায় এবং ক্রিকেট খেলে। ক্রিকেট খেলার সুযোগ কি আপনাদের হয়েছিল এই? হ্যাঁ, আমরা আসলে একটা দিন পুরো দিন আমরা 21শে ফেব্রুয়ারির দিন আমরা আমরা হচ্ছে রাত 12টা 1 মিনিট আমরা ফুল দিলাম, সবাই ফুল দিয়ে এসে আমরা একটু ঘুমিয়ে আমরা সকালবেলায় আমরা ক্রিকেট খেলতে গেলাম। ওখানে একটা টুর্নামেন্টের মতো হয়েছিল আমাদের ইউনিটের, তো টুর্নামেন্টে হ্যাঁ 4টি দল ছিল, আমাদের তো 80 জনের ইউনিট, তো মোটামুটি খুবই ভালো আমাদের জমজমাট একটা টুর্নামেন্ট হয়েছে। তো ওখানে আমরা দেখেছি যে আরিফিন ভাই, আমাদের মিজান ভাই এবং পরমব্রত সবাই ভালো খেলে, এটা খুবই সারপ্রাইজিং, কিন্তু আসলেই ভালো খেলে। তো সিনেমায় তো আসলে কে ক্রিকেট খেলেছে ওইটা দেখানোর সুযোগ নাই, তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা গান আপনারা শুনতে পাবেন। তো তার যে গানের বিষয়টা, আমরা তো প্রতিদিনই আমরা এই ওয়াকিল ভাই ছিল, ওয়াকিল ভাই ভালো গান গায়, আরিফিন ভাইও গান গায়, তো পরমব্রত খুব ভালো গিটার বাজায় এবং গান গায়। তো আমরা সিনেমায় কালকে আপনারা যারা দেখবেন, আমি আশা করি যাদের সুযোগ হয় সবারই দেখা উচিত সিনেমাটা। পরমব্রতর একটা গান আছে, তো ওই গানটা সবাই উপভোগ করবেন। হ্যাঁ, ওই গানটা আমার খুবই পছন্দের, এই গানটা ইউটিউবে পাবেন, এই গানটা ভালো লেগেছে। আর আমি বলবো যে আসলে সিনেমায় এখন যারা কাজ করে মানে আমাদের ক্যাম্পাসের যারা তরুণ নির্মাতা, তাদের আসলে তাদের কাজটা করা উচিত, তাদের প্যাশন দিয়ে কাজটা করা উচিত, কারণ আসলে সিনেমা আমাদের আমি একটু ইন্টারফেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা অনেকেই আছেন যারা আসলে এই চলচ্চিত্র নির্মাণের সাথে সংশ্লিষ্ট বা চলচ্চিত্র নতুন তৈরি করছেন, কেউ একটা ডিএসএলআর আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে, আবার কেউ আমার নিজের দেখা আমার এক বন্ধু সে হচ্ছে ফোন দিয়ে ট্রাই করছিল, ফোন দিয়ে শুধু সিনেমার ভিডিও শ্যুট নিয়ে তারপর দেখা যায় সেটা সিনেমাটোগ্রাফি কাজ করে একটা কোনো কিছু বানানোর চেষ্টা করছিল। তো তারা এই মুহূর্তে যারা আছেন আমাদের এই ক্যাম্পাসের স্টুডেন্ট বা যারা চেষ্টা করে যাচ্ছেন, তো তাদের কাজগুলোকে যারা আমাদের সিনিয়র যারা আছেন, যেমন ফাকরুল ভাই, আরফিন ভাইয়ের মতো যারা আছেন, কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও যারা আছেন, তাদের সাথে আসলে কানেকশনটা বা তাদের যে কমিউনিকেশনটা, সেই জায়গাটা কিভাবে আসলে তৈরি করা যায়, তাদের সাথে কানেক্টটা কিভাবে করা যেতে পারে বলে আপনার মনে হয়? তো আমি বলবো এই বিষয়ে জহির রায়হান চলচ্চিত্র সংসদ সহ অন্যান্য যারা মানে চলচ্চিত্র আন্দোলন নিয়ে কাজ করে, যেহেতু আরিফিন ভাইও এই একই লাইনেরই লোক, উনিও অনেক বছর তার এই স্ট্রাগলটা উনি করেছেন, তো উনি জানেন। আর ওনার মধ্যে আমি দেখেছি যে জাহাঙ্গীরনগরের প্রতি তার একটা আলাদা একটা ভালোবাসা আছে, যেটা আমাদের জাহাঙ্গীরনগরের সবার মধ্যে একটা কমন ট্রেট। তো এই সিনেমায় জাহাঙ্গীরনগরের কিন্তু অনেকেই কাজ করেছে, এই মিজান ভাই, তারপর সুষমা সরকার নামে একজন অভিনেত্রী, হ্যাঁ শুভাশিস দাও সিনিয়র আর্টিস্ট, তারপর হচ্ছে মাটি, ও অভিনয় করেছে। তারপর ক্যামেরার পিছনে তানভীর ভাই আমাদের অ্যানথ্রোপোলজির 31 ব্যাচের, উনি আমাদের ছিল। হ্যাঁ, মারুফ ভাইও প্রজেক্ট ডিরেক্টর ছিল এবং স্ক্রিপ্ট রাইটিংয়েও হ্যাঁ আরিফিন ভাইয়ের সহধর্মিনী। তো আমি বলবো যে কানেকশনটা তৈরি মানে না, সোহান ভাই জাহাঙ্গীরনগরের না, তো কানেকশনটা তৈরি করার জন্য যে কাজটা যদি ভালো করেন, তো আরিফিন ভাই প্রতি শুক্রবারই আসেন, আর আরিফিন ভাইয়ের কাছে রিচ করা ফেসবুকে রিচ করা যাবে। আমার মনে হয় না আরিফিন ভাই হচ্ছে মানে অন্তত একটা উপদেশ হলে উনি দিতে পারবেন, একটা ভালো উপদেশই দিবেন, যেহেতু উনি একটা বড় ফিল্ম মেকার। তো আমাদের সবার উচিত যে আসলে আমাদের তো জাহাঙ্গীরনগরের যারা এখন অনেকে নাটকও বানাচ্ছে অনেকেই, তারপর সিনেমাও বানানোর দিকে যাচ্ছে, তো আরিফিন ভাই তাদের হচ্ছে ওই সহযোগিতাটুকু আমার যে অভিজ্ঞতা থেকে বলছি ওইটা করবেন। তো
তো কাজটা তাদের সাথে ওই ফেসবুক বা আরিফিন ভাইকে ফেসবুকে একটা নক দিলে বা ইমেল করলে বা আমাদের হচ্ছে ভুবন মাঝির যে ফেসবুক পেজ ওইখান থেকেও আর কি যে যোগাযোগটা করা যাবে। জি অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই। তো এই মুহূর্তে আমি জাহিদ ভাইয়ের কাছে কিছু জানতে চাই, সেটা হচ্ছে সোহাগ ভাই যেটা বলছিলেন আসলে যে যারা নতুন বা যারা এই মুহূর্তে কাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা নাটকে কাজ করছেন, তাদের আসলে স্বপ্নটা কিন্তু আজকে আরফিন ভাই যে জায়গায় সেই জায়গায় পৌঁছাবার। তো সেই স্বপ্নটা পূরণ করতে আপনাদের জহির রায়হান চলচ্চিত্র সংসদ কতটুকু ভূমিকা রাখতে পারে, এবং যারা নতুন চেষ্টা করছে এই মুহূর্তে আসলে তাদের ক্ষেত্রে আপনারা কী ধরনের ভূমিকা আপনাদের এই সংগঠন থেকে রাখতে পারেন? এই জায়গার কি যে কয়েকটা ব্যাপার, আপনি আর কি যে কিছুক্ষণ আগে যে প্রশ্ন করছিলেন যে কানেকশন তৈরির ব্যাপারটা, যে আসলে যারা উঁচু মানের নির্মাতা তাদের সাথে আমাদের যে ওই অর্থে ছোট নির্মাতা যাদের অ্যাক্সেসটা নাই তারা কিভাবে কানেক্টটা করতে পারবে, ওইখান থেকে শুরু করা যায়। একটা হচ্ছে যে কানেকশন তো আসলে ওইভাবে তৈরি করার বিষয় না, আমার যদি কাজটা ভালো হয় তো ওই আকাশে চাঁদ উঠলে সবাই দেখার মতো বিষয় আর কি। এখন ওই আকাশে চাঁদ উঠলেও আর কি যে কিছু মেঘ যেরকম ঢেকে রাখে, ওই কানেকশনের কারণে কানেকশনটা সর্বোচ্চ মেঘ হইতে পারে। জহির রায়হান চলচ্চিত্র সংসদ সেই মেঘটা সরায় দেওয়ার একটা প্রচেষ্টা হয়তো সর্বোচ্চ নিতে পারে। এখন ধরেন ক্যাম্পাসে আসলে কাজ কারা করছে, আমি যে নোটেবল কয়েকজনের নাম নেই, রিসান কাজ করছে, নাইমাবির কাজ করছে, কায়সার ভাই কাজ করছে। তো আমি প্রায় সবারই কাজ দেখেছি কম বেশি আর কি, সব কাজ দেখা হয়নি। রিসানের কাজ আমার পছন্দ, নাইমাবির কাজও টুকটাক দেখেছি, কায়সার ভাই তো সিনিয়র মানুষ। এই জায়গায় কয়েকটা মানে ট্রেন্ড আর কি, একটা অদ্ভুত ট্রেন্ড, সেটা হচ্ছে যে আর কি প্যাকেজ নাটক নির্মাণের যেই ট্রেন্ড আর কি, যে প্যাকেজ নাটক নির্মাণে আসলে একটু পরিশ্রম কম, ওই অর্থে প্রি প্রোডাকশনে অত সময় দেওয়া লাগে না, ডায়লগ টায়লগ নিয়ে অত ভাবা লাগে না, যেহেতু আমাদের বাজেটও কম, সব কিছু মিলায় ওয়ার্কফোর্স তত দেওয়া সম্ভব হয় না, ওই জন্য আর কি যে সম্ভবত ওই কারণেই প্যাকেজ নাটক নির্মাণের যে ট্রেন্ডটা। কিন্তু এই ক্ষেত্রে আর কি যে ধরেন যে আমাদের যেই টিভি মাধ্যমে যেই প্যাকেজ নাটকগুলো আর কি যে প্রচার হয়, তো আমরা তো প্রচুর নাটক দেখি, যে মোশাররফ করিম অভিনীত এই নাটক আর কি যে হোলসেলের মতো প্রতিদিনই কিছু না কিছু আসছে। এতে হবে কি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আমরা বলি না যে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে এডুকেটেড ডিরেক্টরের অভাব, সেক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা স্টুডেন্ট সে তো ওই অর্থে আসলে এডুকেটেড, তার ফিল্ম নিয়ে ভাবনা আছে, সে প্রচুর ফিল্ম দেখে, সে তার একাডেমিক শিক্ষাটাও আছে, মানে সেও যদি আর কি যে ওই টিপিক্যাল ধরেন যে ওই প্যাকেজ নাটক বা এই ধরনের, এটা খারাপ কিছু না, এক্ষেত্রে এডুকেটেড ডিরেক্টরের এদিকে আসা উচিত। আমার মনে হয় যে এদিকে আর কি আমাদের আরও ভাবা উচিত সে অর্থে যারা এখন বানাচ্ছে। আর জহির রায়হান চলচ্চিত্র সংসদ আমি আগেও যেটা বলেছি, আমাদের আর কি যে নির্মাণ নিয়ে আমাদের ভাবনা আছে, আমরা ওই ফ্ল্যাশ ফিল্ম কম্পিটিশনে যেটা শুরু করব ভাবছি। ওই নির্মাণের ক্ষেত্রে আমার আর কি যে যেটা এটা আসলে পরামর্শ দেওয়া খুবই উদ্ধত হয়ে যাবে, আমি আসলে পরামর্শ দেওয়ার কেউ না, কিন্তু ওই ক্ষেত্রে আর কি যে আমি যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের আর কি যে অর্থে আমরা বলি যে আমি ইন্ডাস্ট্রিতে এডুকেটেড ডিরেক্টর চাই, আমার এই ধরনের সিনেমা আসলে পছন্দ না, আমি মন বসে না পড়ার টেবিলে দেখতে চাই না, আমি ভালো সিনেমা দেখতে চাই, যেই কথাটা বলছে মানে সে যেন কোনোভাবেই ট্র্যাপে না পড়ে। তার যদি 2 বছর 3 বছরে একটা কাজ আসে, সেই কাজটা যেন কোয়ালিটি কাজ হয়, এবং ওই কাজটা দেখে যেন কেউ না বলে যে না এটা জাস্ট আনাদার ফিল্ম, জাস্ট আনাদার নাটক, এই জায়গায় আসলে নতুন কিছু নাই। আমার মনে হয় যে ওইটা করলে আর কি যে সবচেয়ে ভালো হবে। আর জহির রায়হান চলচ্চিত্র সংসদ ওই জায়গাটায় আর কি যে রিচ করতে চায় আর কি সামগ্রিকভাবে। এখন যারা কাজ করছে আমাদের মেম্বার 50-55 জনের মতো, তো সবাই আর কি যে ওইটাই ভাবছে। আর আমার আসলে সবার জন্য শুভকামনা যারা বানাচ্ছে, আমি অনেকের নাম হয়তো নেইনি, কিছুদিন আগে একটা যে নিয়োগ বিজ্ঞপ্তি নামে একটা বের হয়েছে, যতটুকু শুনলাম যে 70 মিনিটের হচ্ছে, যে এখন একটা 70 মিনিটের একটা ফুটেজ বানানোর জন্য কিন্তু দীর্ঘ পরিশ্রমের দরকার, আমি এখনও দেখি নাই, যেহেতু একটা দীর্ঘ পরিশ্রমের ব্যাপার ওইটা। আর ভুবন মাঝি নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে খুবই মজার অভিজ্ঞতা আর কি। তো সোহাগ যখন প্রথম কুষ্টিয়া গেল, তো হচ্ছে সোহাগ হচ্ছে ফোন দিত যে আরে সিনেমা তো ভাবছিলাম যে এটা কোনো বিষয় না, কিন্তু তো এটা আসলে অনেক কাজ, অনেক পরিশ্রমের বিষয়। তো হচ্ছে প্রথম ওর আর কি যে খুব কষ্ট লাগতো, এই ইন্টেলেকচুয়াল যেই শ্রমটা আর কি যে আমাদের ডিরেক্টর বা হচ্ছে পুরা ক্রুরা দিয়েছে, এর বাইরে গিয়ে যে ভয়ঙ্কর কায়িক পরিশ্রম, যে সিনেমাটা করতে গিয়ে ভয়ঙ্করভাবে শারীরিক পরিশ্রমটা করতে হয়। আমার মনে হয় যে আমরা যদি কালকে সিনেমাটা দেখি, এই জায়গা থেকে ফাকুল আরেফিন খান হচ্ছে যে তার সিনেমার টাকা উঠায় নেওয়ার কোনো বিষয় না, এটা আসলে রিচ করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে প্রচুর ছেলেমেয়ে আছে যারা ভাবে, যারা ভালো সিনেমা চায়, যারা ভালো সিনেমার পক্ষপাতী, যারা সিনেমা বানানোর চেষ্টা করছে অথবা কিছু একটা করতে চাচ্ছে। তো আমার মনে হয় তাদের কি যে সিনেমাটা সে দেখা উচিত। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই সম্রাট ভাইয়ের সাথে আস্তে আস্তে কথা হচ্ছিল, যে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের এখন আর কি যে হলের কী অবস্থা। সম্রাট বললেন যে একসময় আমাদের 1100 হল ছিল, এখন রানিং হল 100 থেকে 150, যেগুলো আর কি যে রেগুলার স্ক্রিনিং হয়। তো সম্রাট ভাই আশাবাদী, যে উনি বললেন যে এই নেক্সট ডেকেডে আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আবার রিভাইটালাইজড হবে,
হচ্ছে, যে এখানে মাল্টিপ্লেক্স হচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের যারা তরুণ নির্মাতা আমরা যারা আছি ভাবি আমাদের এই সুযোগটাই, যে এই যে অপটিমিজম সম্রাট ভাই আমাকে আজকে দেখালেন, এই অপটিমিজমটা সামনে রেখে যে আমরা তো আশাবাদী আমার ইন্ডাস্ট্রি আবার নতুন করে দাঁড়াবে। তো এই তরুণ নির্মাতাদেরকে যে পুরো সচেতন হওয়া, যে না আমি এই যে সময়টা আমার সুযোগটা, আমি ভালো সিনেমা বানাবো, ভালো সিনেমা নিয়ে এই যে আমার যেই কি বলে আমার যে অডিয়েন্সরা যেন কলকাতার যে সিরিয়ালগুলো হয় সেই সিরিয়ালের জন্য বসে না থেকে আমার অডিয়েন্স আমার মধ্যে কিছু খুঁজে পায়, যে না আমাকে রিলেট করতে হলে ওপার বাংলায় যেতে হবে না, যে আমি ওইটা দেখে আমি রিলেট করতে পারি, এখানকে আমি রিলেট করতে পারি না। এটা তো উল্টা হওয়ার কথা ছিল। আমাদের যেই চলচ্চিত্র যারা বানাচ্ছেন তারা এটা নিয়ে ভাববেন যে আমার অডিয়েন্স কী চায়, এবং আমার অডিয়েন্সের সাথে রিলেট করতে হলে আমার কোন কন্টেন্টে মনোযোগ দিতে হবে এবং আমি কোন ফরম্যাটে যাব। তো মোটামুটি এই আলাপ আর কি। অবশ্যই আমরাও চাই, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যারা চলচ্চিত্র বানাচ্ছেন গত বেশ কয়েক বছর ধরে একই ধারার চলচ্চিত্র কিন্তু হয়ে আসছিল বাংলাদেশে, সেরকম ভালো মানের হাতে গোনা দুই একটা চলচ্চিত্র ছাড়া কিন্তু বাংলাদেশে সে ধরনের চলচ্চিত্র নির্মাণ হয়নি গত কয়েক বছরে। তো এই ভুবন মাঝি এবং ভুবন মাঝির আগেও বেশ কয়েকটি ছিল, তো এই ভুবন মাঝি আমরা আশা করছি ভুবন মাঝি নতুন একটি ট্রেন্ড চালু করবে বাংলাদেশে, এবং নতুন ধারার চলচ্চিত্র ভুবন মাঝি অবশ্যই নতুন ধারার একটি চলচ্চিত্র বাংলাদেশি চলচ্চিত্রের প্রেক্ষাপটে। তো ভাই কালকে জাহিদ ভাই কালকে হচ্ছে যেহেতু আমাদের এখানে শো হবে, তো কালকে আমরা কাদের দেখতে পাবো? পরমব্রত কি আসবে, কিংবা ফাকরুল ভাই কি কালকে আসবেন কি না, এই ব্যাপারে একটু কি আমরা জানতে পারবো কি? এই প্রসঙ্গে সবচেয়ে ভালো আর কি যে আবিদ সরকার সোহাগ বলতে পারবেন। তারপরে আমি একটু বলি যে পরমব্রত যেহেতু কলকাতায় থাকেন, তো তাকে আসলে মানে নিয়ে আসা, উনি কিছুদিন একবার এসেছিলেন, তো হচ্ছে আবার তাকে আনা এটা একটা হেকটিক প্রসেস, সেটা আসবে কিনা এটা আবিদ সরকার সোহাগ ভালো বলতে পারবেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর ফাকরুল ভাই আসবেন ডিরেক্টর, আর অন্যান্য কলাকুশলীরাও থাকবেন যারা যারা আসবেন আর কি। এই তো ফাকরুল ভাইয়ের সাথে আমি আরফিন ভাই নিয়ে যেটা একটু বলতে চাই। ভাই আসলে আমি প্রথম যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ফেসবুকে, তো পাঠানোর পরে ভাবলাম যে না উনি কি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে কি না, তো পরে দেখলাম না, পরে ভাই অ্যাকসেপ্ট করলো। পরে ভাইরে বললাম যে ভাই আমাদের এই কাজ হচ্ছে, ভয়েস অফ জাহাঙ্গীরনগর নিয়ে একটু বললাম। তো আমি আসলে যখন ভাই বলার পরে ভাই বললো যে আমি এই মুহূর্তে খুবই ব্যস্ত, তবে তোমাদের এখানে অবশ্যই আসবো, আমি আমাদের এখানে একটু কাজ শেষ হোক, পরে অবশ্যই তোমাদের এখানে আসবো। তো আসলে আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর ছোট্ট একটি প্ল্যাটফর্মকে আরফিন ভাইয়ের মতো একজন বড় সেলিব্রিটি, বড় একজন মানুষ, বড় একজন নির্মাতা, তিনি তার মুখ থেকে যেহেতু শুনতে পারছি, তো আশা করি আরফিন ভাই আমাদের সবসময় সাথে থাকবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। তো ভাই আপনি কিছু বলেন, কালকে তো আপনাদের শো, হ্যাঁ, তো আপনারা তো অবশ্যই এখানে কাজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় শো হয়েছে, তো কালকে হচ্ছে আমাদের নিজের ক্যাম্পাসে শো হচ্ছে, আপনারা নিজে এই ক্যাম্পাসের স্টুডেন্ট এবং যারা কলাকুশলী ছিল তারাও এই ক্যাম্পাসের, তো আপনাদের আসলে এই মুহূর্তের অনুভূতিটা কি আজকে? আসলে হ্যাঁ, তো আরিফিন ভাইও পরশু দিন একটা শো দিয়েছেন যে অবশেষে জাহাঙ্গীরনগরে আসছে ভুবন মাঝি, তো ওভাবেই আর কি বলতে হয় যে সিনেমাটা তো আসলে আরিফিন ভাই তো জাহাঙ্গীরনগরের, সব কিছুর আগে আরিফিন ভাই কুষ্টিয়ার ছেলে, কুষ্টিয়ার শুটিং হয়েছে, কিন্তু তার যেই আপব্রিঙ্গিংটা, তার যে আসলে নির্মাতা হয়ে ওঠার প্রক্রিয়াটা আমার মনে হয় যে আরিফিন ভাই থাকলে হয়তো আরও ভালো বলতে পারতেন, বা উনি আসলে আসলটা বলতে পারবেন। তো আমি যতটুক তার সাথে আমার এতদিনের যে মানে সম্পর্ক থেকে, বা তার যে চিন্তাধারা দর্শন থেকে, বা জাহাঙ্গীরনগরের প্রতি তার যেই ভালোবাসা, আরিফিন ভাই কেমন মানুষ এটা আসলে তার সাথে যারা হচ্ছে মানে সম্পর্কিত বা তার সাথে যে যোগাযোগটা যাদের আছে তারা ভালো বলতে পারবেন। তো ওসব থেকে যে এই সিনেমাটা আসলে জাহাঙ্গীরনগরেরই, যেহেতু আমি বললাম যে এটা হচ্ছে প্রথম ফিচার ফিল্ম জাহাঙ্গীরনগরের কোনো ডিরেক্টরের, তো ওই দিক থেকে এই সিনেমা আসলে ঘরে ফেরার সিনেমা, যে আপনি ভালো বলেছেন। তো কালকের এই সিনেমাটার ব্যাপারে আরিফিন ভাই খুবই আশাবাদী, কালকে যে স্ক্রিনিংটা হবে। তো যেহেতু সাভার তারপর আসলে আমরা হচ্ছে চেষ্টা করা হয়েছিল, তো আমরা তো জানি নানান কিছু আসলে নির্ভর করে একটা হল পেতে হলে, যেহেতু এটা এফডিসির বাইরে দিয়ে আসলে সিনেমাটা মুক্তি দেওয়া হয়েছে, আর আরিফিন ভাইও একজন তরুণ নির্মাতা, তো তারও শত প্রতিকূলতা উপেক্ষা করতে হচ্ছে প্রতিনিয়ত। একজন তরুণ নির্মাতার আসলে আমরা যে ওই এখনকার যারা ক্যাম্পাসে একটা শর্ট ফিল্ম বানায় তারাও আর কি দেখে যে আসলে একটা ছোট শর্ট ফিল্ম বানানো কতটা মানে কষ্টের বা কতটা কঠিন, তার কত আসলে সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হয়। তো ওই দিক থেকে আরিফিন ভাইও তো আরও কয়েকশো গুণ সমস্যা প্রতিকূলতার মধ্য দিয়ে সিনেমাটা এই জায়গায় এসেছে,
এটা হচ্ছে প্যারিস, তারপর বার্লিন, এইসব জায়গায় শো হয়েছে। কালকে জাহাঙ্গীরনগর আসছে। তো আমি আশা করছি যে আমরা হাউসফুল দেখতে পারবো আর কি। আর সবাইকে আহ্বান থাকবে যে সিনেমাটা আসলে আপনি যেভাবেই আসলে ভাবুন, আপনার যেমনই চিন্তাধারা, সিনেমাটা দেখুন। সিনেমাটা দেখে তারপর আমরা নানান উপায়ে, যে এই যে আরিফিন ভাই আসবে যখন আবার, তার কাছে আমরা সরাসরি তার সাথে আমরা ইন্টারাকশন করার সুযোগ পাবো। তো সবাই একটু সিনেমাটা দেখুন। অবশ্যই। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর এবং আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে সুদীপ্ত। এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল এবং আমাদের ক্যাম্পাসে কী বলে শো হতে যাচ্ছে ভুবন মাঝি চলচ্চিত্রের, এবং ভুবন মাঝি চলচ্চিত্রের প্রিমিয়ার শো আগামীকাল বিকেল 3টা, 5টা এবং সন্ধ্যে 7টায় দেখানো হবে। এবং এই ভুবন মাঝি সংশ্লিষ্ট যারা আছেন, ভুবন মাঝি চলচ্চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নিয়ে এসেছেন, জহির রায়হান চলচ্চিত্র সংসদের 2জন সদস্য আছেন, এবং ভুবন মাঝির চলচ্চিত্রের যারা নির্মাতা ছিলেন তাদের মধ্যে 2জন আছেন, যেমন একজন আর্ট ডিরেক্টর আছেন এবং একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন। তো তাদের সাথে কথা হচ্ছিল এবং তাদের সাথে কথা হচ্ছিল ভুবন মাঝির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, ভুবন মাঝির নির্মাণের পিছনের যেসব ঘটনা ছিল এবং নির্মাণের সময় যেসব মজার ঘটনা এবং তাদের কিছু এক্সপিরিয়েন্স আমরা শুনছিলাম। তো এই মুহূর্তে আমরা চলে যাব ভুবন মাঝি মুভির কয়েকটি গান শুনবো। একটি গানের পরে আবার আসবো এবং শেষবারের মতো আমরা কথাবার্তা বলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর চরে, বাড়ির কাছে আর শ্রীনগর পড়শি বসত করে, পড়শি আমার পশ্চিম জুড়ে, পড়শি আমার পূবে, নাও যদি ছয়ে জল দেখো ঠিক পড়শিও এসে ছবে। যত দূর যায় চোখ, যত দূর পালে লাগে সুবাতাস, যা কিছুই দেখি সবই তো আমার পড়শির ইতিহাস, যা কিছুই দেখি সবই তো আমার পড়শির ইতিহাস। হয়তো পড়শি জানে না কিছুই, অনেক উঁচুতে ঘর, গলি গলিহীন রাজপথ জুড়ে তার জীবন সফর। পড়শিও তার পড়শিকে খোঁজে, পড়শিও খোঁজে ঘর, পড়শির নাও ভেসে গেছে জলে খুঁজতে অন্য চর। তবু জানি ঠিক পড়শির ঘরে ভাত ডাল জুটে যাবে, মন যদি ছয় পড়শিকে ঠিক পড়শিও মন ছবে, মন যদি ছয় পড়শিকে ঠিক পড়শিও মন ছবে। পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর চরে, বাড়ির কাছে আর শ্রীনগর পড়শি বসত করে।
বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় এমন জল ধারা, কোথায় এমন খেলে তড়ি, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি মুখে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর চরে, বাড়ির কাছে আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি।
বাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি ভালোবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি যদি ভাসিয়ে তোলো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি ফসলের ডাকে বটের চুরির বাঁকে আর এসো স্বপ্ন ভূমি তুমি এসো ফসলের ডাকে বটের চুরির বাঁকে আর এসো স্বপ্ন ভূমি এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায় এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা চায় যদি নয়ন তারায় বসো তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি আজ এক তারার ছিলা তোমার স্পর্শ চাই এক তারার ছিলা তোমার স্পর্শ চাই যদি টঙ্কার দাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস অফ জাহাঙ্গীরনগরে। আপনাদের সঙ্গে আছে আমি রানা এবং আমার সঙ্গে আছে সুদীপ্ত। এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনারা নিশ্চয়ই, আমি এর আগেও বলেছি, আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন যে ভুবন মাঝি চলচ্চিত্রের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার শো হতে চলছে। এবং ভুবন মাঝি চলচ্চিত্রের যারা নির্মাতা ছিলেন, ভুবন মাঝি চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা ছিলেন, তাদের মধ্যে সম্রাট ভাই এবং আছেন সোহাগ ভাই, তারা দুজনই ছিলেন। সম্রাট ভাই অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর এবং সোহাগ ভাই ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো এবং আছেন যারা কালকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে, তাদের মধ্যে জহির রায়হান চলচ্চিত্র সংসদ, জহির রায়হান চলচ্চিত্র সংসদের কার্যকরী সভাপতি জাহিদ ভাই আছেন আমাদের সাথে এবং প্রচার সম্পাদক রুম্মান তুর্য আছেন। তো এই মুহূর্তে ভাই আমরা একেবারে আজকে আমাদের অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। তো জাহিদ ভাইয়ের কাছে যেটা জানতে চাই, আপনি তো এই জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাথে অনেক দিন ধরে আছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা
চলচ্চিত্র নিয়ে কাজ করতে আগ্রহী নতুন নির্মাতা যারা, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন এবং তাদের ক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে? যারা আসলে, আমি নিজেও একটা সময় যেমন রিসেন্ট আমাদের একটা শোতে এসেছিল, তো রিসেন্টকে আমি সেম প্রশ্নটাই করেছিলাম। আমার নিজেরও একটা সময় ইচ্ছে ছিল যে আমি এই ডিরেকশন বা চলচ্চিত্র নির্মাণের দিকে যাব, কিন্তু আমার অনেক সীমাবদ্ধতা, যেমন আমি যে ধরনের অর্থ ফান্ডিংয়ের প্রয়োজন সে ফান্ডিং ছিল না, বা যে ধরনের ইকুইপমেন্ট আমার প্রয়োজন কোনো কিছুই ছিল না। তো যারা এই ধরনের প্রবলেম ফেস করে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে নতুনভাবে যারা শুরু করতে যায় তাদের ব্যাপারে আপনার সাজেশনটা কি থাকবে? এটার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনেই আছে, সেটা হচ্ছে যে আবিদ সরকার সোহাগ বাংলাদেশের যে প্রথম জিরো বাজেট ফিল্ম বানাচ্ছে, ঝিনুক নীরবে সহ। এটার টিজার আমরা রিলিজ দিয়েছি, ফার্স্ট লুক। ওটার কাজ চলছে, 60%-এর মতো আমাদের কাজ হয়ে গেছে। তো এই সিনেমাটার সময় আর কি যে আমাদের সেম স্ট্রাগল ছিল, যে আমাদের তো আসলে টাকা পয়সা নাই, আমরা তো সবাই স্টুডেন্ট, আমাদের কিছু ইকুইপমেন্ট আছে, সব কিছু মিলে আসলে কী করা যায়। তারপর আমরা ভাবলাম যে আর কি যেটা এখনও বাংলাদেশে কেউ করার সাহস করে নাই, তো হচ্ছে ওই কাজটা আমরা হাতে নিলাম, যে আমরা একটা ফিচার ফিল্ম বানাবো, হচ্ছে যে আমরা ক্রুরা কোনো টাকা নিব না, কাজটা কোনো টাকা নিব না, আমাদের শুধু প্রোডাকশন খরচ, যেটা বেসিক্যালি জিরো বাজেট ফিল্মের কনসেপ্ট, যেটা যে প্রোডাকশন খরচ থাকবে কিন্তু ক্রু এবং কাজটা কোনো টাকা নিবে না। তা সোহাগ আর কি যে ওরকম প্ল্যান করি আর কি যে ঝিনুক নীরবে সহ কাজ শুরু করছে। আমার মনে হয় যে যদি আমরা ঝিনুকের কাজ শেষ করতে পারি, এটার কি যে একটা এক্সাম্পল হবে যে আসলে টাকা পয়সা ছাড়া সিনেমাটা আসলে বানানো যায়। এখন আপনি যদি ওই মানে ইকুইপমেন্টের হিসাব করেন যে ভাই আমার তো আসলে টাকা পয়সা নাই, ইকুইপমেন্ট নিয়ে আসলে কী করতে পারি। নোলানের যে প্রথম শর্ট ফিল্ম, নোলানের একটাই শর্ট ফিল্ম, যেই শর্ট ফিল্মটা ওইটার কি যে পুরোপুরি কনসেপ্ট, একটা জাস্ট একটা কনসেপ্ট, পরবর্তীতে মূল কাজটা করার লাগছে এডিটে, যেই হ্যাঁ এখন হচ্ছে যে ফলোয়িংয়ের আগের একটা করেছে ডুডলবার্গ, হ্যাঁ ডুডলবার্গ। তো হচ্ছে যে ওই সিনেমাটার আসলে একটা এক্সাম্পল যে কোনো প্রকার ইকুইপমেন্ট ছাড়া ওইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা, কালার নিয়ে কোনো চিন্তা নেই, লাইট নিয়ে কোনো চিন্তা নেই, জাস্ট আপনার কাছে একটা ক্যামেরা আছে, আপনি জানেন আপনি কোন অ্যাঙ্গেলটা চান, এবং আপনার মাথায় একটা কন্টেন্ট আছে। আমার যেটা মনে হয় যে এখন যারা তরুণ নির্মাতা, আমাদের আসলে ইকুইপমেন্ট আমাদের হাতে আছে, আমরা আসলে ইকুইপমেন্ট দেখতে পাই না। মানে ক্যাম্পাসে হাঁটতে বেরোলে আমি মোটামুটি 2 থেকে 300 DSLR ক্যামেরা, যেগুলো দেখো আসলে ভালো সিনেমা বানানো সম্ভব, এবং এই ধরনের সিনেমা, এই ক্যামেরায় বানানো সিনেমা একবারে অফিসিয়ালি স্ক্রিনিংয়ের জন্য বিদেশের ফেস্টগুলোতে পাঠানো সম্ভব। এই যে মোবাইল ফোন, আমাদের এখন মোবাইল ফোন হচ্ছে যে প্রচুর অ্যাভেলেবেল, মোবাইল ফোন ভিত্তিক ফিল্মের প্রচুর ফেস্টিভ্যাল হয়, এগুলোতে পাঠানো সম্ভব। আমার যেটা মনে হয় কন্টেন্টের প্রশ্ন, যে কন্টেন্টটা যদি সলিড হয়। এখন কন্টেন্ট কীভাবে সলিড হবে? একটা হইতে পারে যে আমরা যারা আর কি যে সিনেমা বানাই তারা নিশ্চয়ই প্রচুর সিনেমা দেখি, কিন্তু ওই আমাদের কবিদের যে সমস্যা আর কি, যে আমাদের কবিদের যে প্রচুর কবি, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই দিন চিরকুটের আয়োজন হচ্ছে যে 100-এর উপরে কবি কবিতা পড়ছেন। তো হচ্ছে আমি এখন পর্যন্ত যে কজন কবিদের দেখছি, যদি জিজ্ঞেস করি যে অমুকের কবিতা কেমন লাগে আপনার, যে ভাই আমি তো কবিতা পড়ি না, আমি লেখি। তো এই যে যদি সিনেমা বানাইতে চাই, ভাই আমি তো আসলে এই সিনেমা হচ্ছে যে দেখি না, আমি আসলে বানাইতে চাই, আমার মতো করে বানাইতে চাই। এখন নট নেসেসারিলি তার তারকোভস্কির সিনেমা দেখতেই হবে, নট নেসেসারিলি তার হচ্ছে যে স্পিলবার্গের সিনেমা দেখতে হবে। আমি যেটা বলছি যে চোখটা তৈরি করা, যে সিনেমা দেখতে না, সিনেমার তো আসলে আলাদা একটা ভাষা আছে, তো ওই ভাষাটা বোঝা। আর কন্টেন্টের প্রশ্নে ধার করা কন্টেন্টে না গিয়ে যদি আমি আমার গল্পটা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি বেরোইলে কয়েকশো প্লট দেখতে পাবেন, যে প্রচুর গল্প আছে আমাদের মাথায়, বা হচ্ছে যে আমার রিয়ালিটিতে। আমি যদি আমার গল্পটা বলি, ওই যে বলে না যে সবচেয়ে বেশি লোকাল সে সবচেয়ে বেশি গ্লোবাল, ওই আমার গল্পটা বলতে পারলে আমার যে ইকুইপমেন্টসের সীমাবদ্ধতা এবং আবিদ সরকার সোহাগের আশা জাগা নিয়া, ঝিনুক নীরবে সহ এই সব কিছু মিলে আমার মনে হয় সম্ভব। আমাদের তরুণ নির্মাতা যারা আছেন তাদের উচিত চোখটাকে একটু পাকায় নেওয়া, যে প্রচুর সিনেমা দেখা, এবং হচ্ছে যে কন্টেন্টে অরিজিনাল হওয়া, নিজের রিয়েলিটির কন্টেন্টটা নেওয়া। তাইলে লোকজন কি হবে আর কি, যে ওই আর্টের সাথে আর্টের মূল প্রশ্ন যেটা, যে আমি রিলেট করতে পারি কিনা, যে এটা আমার সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে কিনা। আমার মনে হয় যে আমরা ওই বিমূর্ত জিনিসপত্র না বানায়ে, ধার করে জিনিসপত্র না এনে, আমি যদি আমার গল্পটা বলি, আমার মতো করে বলি, প্রচুর সিনেমা দেখি, তাহলে আমার মনে হয় যে সম্ভব, ইকুইপমেন্টসের জটিলতা থাকবে না। ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। আপনি একেবারেই বেশ ভালোভাবে আসলে বুঝিয়ে দিয়েছেন যারা নতুন তরুণ নির্মাতা বা যারা চিন্তা করছেন চলচ্চিত্র নির্মাণ করবেন কিংবা এই ধরনের কাজের সাথে যুক্ত হবেন। তো এই শেষ সময়ে এসে আমাদের ভয়েস অফ জাহাঙ্গীরনগরের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? ভয়েস অফ জাহাঙ্গীরনগর এখানে আসার পরে আর কি যে আমি বাইরে থেকে যেটা ভাবছিলাম, আচ্ছা ওকে যে কিছু স্টুডেন্ট তারা হচ্ছে যে মিক্সলার আছে একটা ওয়েবসাইট কিছু একটা বানাচ্ছে, কিন্তু আপনাদের সাথে এই যে বিরতির ফাঁকে আর কি যে গান বিরতির ফাঁকে যে আলাপচারিতা হলো, তাতে মনে হলো যে আপনারা খুবই অ্যাম্বিশাস এবং হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটের কাজ চলছে। আমার যেটা মনে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত এই কাজটা হয় নাই, এবং হচ্ছে যে এটার হওয়ার দাবি রাখে। মানে এতদিন কেন কারো চোখে বললো না যে এই জিনিসটা মিসিং, এইটাই এখন আমি আর কি যে অবাক হচ্ছি যে না, এটা তো আসলে অনেক আগে হওয়ার কথা ছিল। যেহেতু আপনারা করছেন এটা খুবই ভালো কাজ, আপনাদের উচিত আর কি যে এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এটা ধন্যবাদ আপনাকে আর কি যে জহিরান চলচ্চিত্র সংসদ এবং ভুবন মাঝি টিমকে
এখানে আনার জন্যে। তো আমাদের তো এক ধরনের প্রচারণা হয়েই গেল, আর আপনাদের প্রচারণাটা করে দিচ্ছি, সেটা হচ্ছে ভয়েস অফ জাহাঙ্গীরনগর আর কি যে ভালো করুক, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আপনাদের আসলে মূল্যবান সময়ে আমাদেরকে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি সম্রাট ভাইয়ের কাছে কিছু জানতে চাই। সম্রাট ভাই, আপনি তো আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে এই মুহূর্তে আছেন। তো যারা আমাদের শ্রোতা আছেন কিংবা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আগামীকাল যে আপনাদের ভুবন মাঝি রিলিজ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার শো হবে, তো সেই যারা আগামীকালের দর্শক বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শক এবং ভয়েস অফ জাহাঙ্গীরনগর শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? প্রথমেই আমি বলছিলাম যে মানে রেডিওতে আমি আসলে কখনো যাইনি, আমি জানি না ব্যাপারটা কীরকম ছিল, কীরকম হইতে পারে। তো যেটা দেখলাম যে খুবই ইন্টারেস্টিং, রেডিও অভিজ্ঞতা প্রথমবারের মতো খুবই ভালো লাগছে, মানে বেশ মজা পাইছি আর কি জিনিসটাতে। তো সবার কাছে অনুরোধ থাকবে জাহাঙ্গীরনগরে যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করতেছে, অথবা যারাই জাহাঙ্গীরনগরকে পছন্দ করে বিভিন্নভাবে, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভয়েস অফ জাহাঙ্গীরনগর শুনেন। ওনারা চেষ্টা করতেছে, আপনার নাম কি যেন? রানা ভাই ওনারা চেষ্টা করতেছে, ওনারা সুদীপ্ত ভাই চেষ্টা করতেছে, আপনারা শুনেন, আই থিঙ্ক ভালো লাগবে। এবং আগামীকালকে আমাদের সিনেমাটা দেখেন, ওটাও ভালো লাগবে। অবশ্যই সম্রাট ভাই, আমরা আশা করবো আপনি আমাদের এই ক্যাম্পাসে আপনি সবসময় আসবেন এবং আপনার যে চলচ্চিত্র নির্মাণের যে পিছনের গল্পগুলো, সেগুলো আমরা আজকে হয়তো এই শোতে আমরা যতটুকু সম্ভব, আপনার পুরো গল্পটি আসলে আমরা শোনা সম্ভব হয়নি। তো আমরা আশা করবো এবং আমাদের যারা শ্রোতা আছেন তারা অবশ্যই আপনি আমাদের এসে সময় দেবেন এবং আমাদের সাথে এসে চায়ের আড্ডায়, ট্রান্সপোর্ট কিংবা আমাদের যে টারজান কিংবা বটতলায় যে কোনো একটি আড্ডায় আপনাকে আমরা পরবর্তীতে অবশ্যই পাবো বলে আমরা আশা করছি। এবং আচ্ছা, তো এই মুহূর্তে আমি সোহাগ ভাইয়ের কাছে এবার যেটা জানতে চাই, সোহাগ ভাই, সেটা হচ্ছে যে আপনি তো অনেক দিন ধরে এই চলচ্চিত্রের সাথে আছেন এবং আপনি চলচ্চিত্র নির্মাণের সাথে আপনি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছেন। তো আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা তরুণ নির্মাতা যারা আছেন তাদের প্রতি কী সাজেশন থাকবে এবং আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগরের কিছু সাজেশন যদি আপনি দেন? হ্যাঁ, আমি প্রথমে ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে ধন্যবাদ জানাই, তাদের যেই চেষ্টাটা। এর আগে একবার আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম তখন আমাদের কয়েকজন বন্ধুরা মিলে, মেহেদি শামীমের কথা আমি বলবো, মামুন স্যার, তারা চেষ্টা করেছিলেন একটা, কিন্তু উদ্যোগই থাকে, তো ওই উদ্যোগের আসলে মানে খুব একটা দাম থাকে না। কিন্তু আপনাদের যে বিষয়টা, আপনারা আসলে মানে শুধু উদ্যোগ নেন, আপনারা করে দেখিয়েছেন। এজন্য আপনাদের প্রতি আমার আশাবাদ থাকবে যে আপনারা ভালোর সাথে থাকুন, জাহাঙ্গীরনগরের সাথে থাকুন, আর জাহাঙ্গীরনগরবাসী কি চায় সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর কি। আর ওই যে আপনার যে আরেকটা প্রশ্ন ছিল যে তরুণ নির্মাতাদের বিষয়ে কি বলবেন, আসলে এটা আসলে খুবই বিব্রতকর এবং আসলে খুবই, যদি ওই অমিতাভ রেজা, আরিফিন ভাই, অনিমেষ আইচ এরা তরুণ হয়, তা আমি আবিদ সরকার, রিসান তো আমারও ছোট, তো এদের মতো আমি বলবো শিশু নির্মাতা, আমি এর বাইরে কিছু বলবো না। আপনি বলতে পারেন যে শিশু নির্মাতাদের বিষয়ে, কারণ তরুণ নির্মাতাদের প্রতি আমার কি থাকবে, আমি তো আরিফিন ভাইয়ের জন্য আমার কোনো সাজেশন আছে কিনা এটা খুব বাতুলতা, বা অনিমেষ সাইজ বা তরুণ নির্মাতাদের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তো আমি আমার যে রিয়েলিটি বা আমার যে অভিজ্ঞতা বা আমার যে জার্নি থেকে আমি বলতে পারবো, আমার মতো যারা শিশু নির্মাতা আছে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা আসলে আমাদের বলবো, কারণ তাদের সাথে আমিও আছি, তো আমাদের প্রচুর সিনেমা দেখা উচিত। আমাদের সিনিয়ররা যা বলছেন আর কি, ওইগুলা তরুণরা শিশুদের যা বলছেন আমি ওইটা শিশুদেরই আবার বলি যে আমাদের প্রচুর সিনেমা দেখা উচিত, তো সিনেমার সাথে থাকা উচিত। আর আমার হাতে যা আছে আমি একটা চেষ্টা করছি আর কি, আমি বলবো না যে এটা সিনেমাই হবে কি না, আলটিমেটলি ঝিনুক নীরবে সহ নামে একটা কাজ আমি চেষ্টা করছি, এটা সিনেমা নাও হইতে পারে, কিন্তু আমি একটা চেষ্টা করছি আর কি। সবাই সবার চেষ্টাটা করে, তো অনেক সময় তো দেখা যায় যে 1 কোটি টাকা খরচ করেও নাকি লোকজন বলে যে এই তোমার তো সিনেমাই হয় নাই। তো ওই দিক থেকে আমার তো টাকা পয়সা আমি তো নাই আমার কাছে, কিন্তু আমার চেষ্টাটা আছে, তো আমি চেষ্টা করছি। তো এই যে ছোট যারা বা শিশু যারা আছেন ক্যাম্পাসের বা এই ঢাকা শহরেরই যারা ডিএসএলআর আছে হাতে, শর্ট ফিল্ম বানায়, তো তাদের প্রতি আমার উপদেশ তো না আসলে, তাদের এবং আমার নিজের প্রতি আমাদের সাজেশন, তাদের সবার প্রতি যে সাজেশনটা যে আমাদের সিনেমা তো বেশি দেখা উচিত, আর যে নাই এই ধরনের কথা বলা উচিত না আর কি, যে আমার তো লাইট নাই, আমার তো একটা এডিটর নাই, আমি তো শাকিব খানকে তো কাস্ট করাইতে পারবো না, আমি তো চঞ্চল আমার সিনেমায় অভিনয় করবে না, বা অপু বিশ্বাস আমার সিনেমায় অভিনয় করবে না, আমার সিনেমা কি হবে।
তো এইসব আমার তো বড় কোনো ইয়া নাই, ডিওপি নাই, বড় কোনো এডিটর নাই। তো আমার হাতে যা আছে, আমার তো রেডি পিক ক্যামেরা নাই, এগুলা না বলে আমার হাতে যা আছে খুঁজে বের করা, যারা হচ্ছে এই মানে আমাদের মতোই শিশুদের মতোই যারা সিনেমাটাকে ভালোবাসে তাদের দিয়ে অভিনয়টা করানো, তাদের এরকম খুঁজে বের করা বা হচ্ছে তাদের মধ্যে ওই ঢুকানো যে সিনেমা তুমিও ভালোবাসো, তুমি এডিটিংটা শিখো, তুমি আমার সিনেমা কালারটা তুমি করো, তুমি একটু একটু কষ্ট করো, একটু খাটাখাটনি করো। ইউটিউব দেখলে এইগুলো আসলে আমাদের এই যে ওই তারান্তিনো নামে একজন ডিরেক্টর আছেন আর কি, পপুলার খুব ওয়েস্টে, সবার আমাদের দেশেও তরুণরা শিশুরা সবাই দেখে। তার একটা কথা আছে, আমি ওইটা আমার খুব কানে লাগে, যে সেও কোনো ফিল্ম মেকিং স্কুলে পড়ে নাই, সেও আসলে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে ফিল্ম মেকার হয়নি। সে বলতে, তার একটা কথা আমার ভালো লাগে যে ফিল্ম মেকার হওয়ার জন্য তোমার কোনো স্কুলেও পড়তে হবে না, কিছু করতে হবে না, তোমার হচ্ছে চলচ্চিত্রের প্রতি ভালোবাসাটা থাকতে হবে, প্যাশনটা থাকতে হবে। তুমি আসলে নিজের মাথায় দেখতে হবে সিনেমাটা আসলে আমি কেমন দেখতে চাই, তো ওইটা দিয়ে আসলে সিনেমাটা হবে। আমিও ওইরকম ভাবি, যে ওইরকমভাবে আমার চেষ্টাটা আর কি, যে আসলে আমার টাকা নাই তো ঠিক আছে, সমস্যা নেই, আমি আসলে হার মানার লোক না। কালকে যদি আমার হচ্ছে যে ওই এই সিনেমাটা, তো কালকে আমি মারা যাই, আমার মনে হয় যে এই সিনেমাটাও আমার যে সিনেমাটা ওইটা আর কি, যে আমার মতো যারা স্বপ্ন দেখে তারা এই সিনেমাটা আগায় নেবে, এরকমভাবে যে সবাই আসলে সিনেমাটাকে ভালোবাসুক। যদি ভালোবাসা থাকে তাইলে আর কি, যে ভবিষ্যৎ আমাদের যে একটা মানে স্থবিরতা বা অস্থিরতা আছে এই চলচ্চিত্রের ইতিহাসে, তো যদি 200 ছেলে মেয়ে যারা ছবি তুলে তারা যদি ফিল্ম মেকিংয়ের দিকে আগায়, তো আমরা 5 জন ভালো ডিরেক্টর পাবো। তো আর সবশেষে আবারও ওই রানাকে এবং সুদীপ্তকে আমি চিনি আগে থেকেই, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, তুমি ভালো কথা বলো, সুন্দর কথা বলো, তোমরা আসলে সুন্দর কাজ করো। আমার আশাবাদ থাকবে যে তোমরা হচ্ছে ভালোর সাথে থাকো, জাহাঙ্গীরনগরের সাথে থাকো। ধন্যবাদ। অবশ্যই সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি একেবারে শেষ সময় রোমান তুর্যর কাছে কিছু জানতে চাই এবং তারপরে জাহিদ ভাইয়ের কাছে শুনে আজকে আমাদের শো শেষ করবো। তো তোমার কেমন লাগছে আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে এসে? ভয়েস অফ জাহাঙ্গীরনগরের প্রথম থেকেই আমি ছিলাম, জানতাম আর কি ব্যাপারটা, এবং খুব ভালো উদ্যোগ, প্রথম রেডিও স্টেশন জাহাঙ্গীরনগরের। এবং আমার মানে একটা জিনিসই ভয়েস অফ জাহাঙ্গীরনগরের কাছে চাওয়া আর কি, তারা সবসময় সুন্দর এবং ভালোর সাথে থাকবে আর কি। আরেকটা জিনিস হলো জহিরান চলচ্চিত্র সংসদের নতুন যেই কমিটি কদিন বেশ কিছুদিন 2-3 মাস হয়েছে, এবং তারা খুব চমক নিয়ে আসতেছে ক্যাম্পাসে, এবং এই চমকের সাথে আমি জাহাঙ্গীরনগরিয়ানদের দেখতে চাই আর কি। এবং ভুবন মাঝি ফিল্মে নিয়ে একটু বলতে চাই আর কি, গত 3 দিন ধরে আমরা সারা রাত পোস্টারিং করছি এবং প্রচুর টিকিট বেচা নিয়ে আর কি, আমাদের সকলের যে কাজ ভাগ করা এগুলো নিয়ে যে মানে একটা অন্যরকম অভিজ্ঞতা, এবং ফিল্মের প্রতি আমাদের ভালোবাসার জন্যই আর কি আমরা এইগুলো করতে পারছি বলে আমার মনে হয়। এবং আমার মনে হবে যে জহিরান চলচ্চিত্র সংসদের সাথে আপনারা থাকেন, ফিল্মের সাথে থাকেন এবং ভয়েস অফ জাহাঙ্গীরনগরের সাথে থাকেন। ধন্যবাদ। অবশ্যই। তো শেষ সময় এসে জাহিদ ভাই, আপনি কিছু বলে আজকে আমাদের প্রোগ্রামটি শেষ করবো অবশ্যই, তো আপনি কিছু বলেন। হ্যাঁ, আমাকে যে শেষবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আর কিছু জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে ভুবন মাঝি আর কি যে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে এখানে এসে আর কি যে ওই চিটাগংয়ে ওনারা টিকিটের দাম ধার্য করেছিলেন 100 টাকা, সেখানে প্রচুর বিক্রি হয়েছে, কিন্তু এখানে যখন স্ক্রিনিং করবেন তখন আর কি ডিরেক্টরের সাথে যে আপনি জাহাঙ্গীরনগরের লোক, এখানে টিকিটে দাও, আপনি এত কেন রাখবেন, আমরা আর কি যে তাকে অনেক বলে কয়ে 50 টাকা আর কি যে এনেছি। তো আমার মনে হয় না যে 50 টাকা আমাদের জন্য এখন খুব একটা বেশি কিছু। আর যেহেতু এই বার্গেনটা আমরা হচ্ছে যে ভুবন মাঝির পরিচালকের সাথে করেছি, আমার মনে হয় এই বার্গেনটা যেহেতু আমরা করেছি, সেই বার্গেনটা আর কি যে যেন ভেস্তে না যায়, আমাদের দর্শক যারা আছে সবাই আসবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সম্রাট ভাই অনেক ব্যস্ত মানুষ, উনি হচ্ছে ফুল টাইমার, আমরা তো সবাই পার্ট টাইমার কাজ করি, আবার করিও না, উনি রেগুলার কাজ করেন। তানভীর মোকাম্মেল স্যারের সাথে কাজ করছেন, নিজের ব্যক্তিগত কাজ আছে, ভুবন মাঝির সাথে ছিলেন 10 বছর ধরে কাজ করছেন। তো এত ব্যস্ততার মাঝে আমরা বলেছি যে ভাই আমাদের তো আর কি যে একটা অন এয়ার প্রোগ্রাম আছে, আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। তো হচ্ছে তারপর উনি কালকে স্ক্রিনিং আজকে চলে এসছি না, তো ব্যস্ততার মাঝে সম্রাট ভাইকে ধন্যবাদ। আর যারা নতুন নির্মাতা যারা আছে, সম্রাট ভাই যেহেতু দীর্ঘদিন কাজ করছেন, তো এরা যদি কোনোভাবে সম্রাট ভাইকে আর কি যেরকম কনভিন্স করে কোনোভাবে জাহাঙ্গীরনগরে আনতে পারেন এবং তার কথাবার্তা শুনতে পারেন, তো আমার মনে হয় যে সবাই লাভবান হবে। আর ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে আরেকবার ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ ভাই। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভয়েস অফ জাহাঙ্গীরনগর, এবং শুনতে আজকে আমাদের আজকের যে আয়োজনে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল ভুবন মাঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার শো হচ্ছে, এবং বিকাল 3টা, 5টা এবং সন্ধ্যে 7টায় হবে।
এবং আজকে আমাদের স্টুডিওতে সেই ভুবন মাঝি টিমের সদস্যরা এবং যারা আয়োজন করছে, আয়োজক কমিটির জহির রায়হান চলচ্চিত্র সংসদের দুজন সদস্য আছেন। তো তাদের আসলে আজকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছে, ভয়েস অফ জাহাঙ্গীরনগর স্টুডিওতে এসেছে, ভয়েস অফ জাহাঙ্গীরনগরকে সময় দিয়েছে, এতে আসলে আমাদের কৃতজ্ঞতা জানানোর এই মুহূর্তে ভাষা নেই। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আশা করব আপনারা স্পেশালি সম্রাট ভাই আমাদের ক্যাম্পাসের, আমরা আশা করব আপনি সবসময় আসবেন এবং আপনি আজকে যেহেতু আমাদের শো অন এয়ার শো, তো আজকে হয়তো আপনাকে সেভাবে হয়তো সময় দিতে আমরা পারিনি কিংবা আপনাকে সেভাবে আমরা ট্রিট করতে পারিনি। তো আমরা আশা করব বটতলায় অন্তত একদিন হলেও খাওয়ার জন্য আমাদের সাথে আসবেন, কোনো একটা আড্ডায় আপনাকে পাবো, চলচ্চিত্র নিয়ে আড্ডা। এবং চলচ্চিত্রের যে আড্ডা, সেই আড্ডায় আজকে যেমন আমরা গুটি কয়েক লোক আছি, সেখানে যারা ইন্টারেস্টেড, যারা কাজ করতে চায় সবাই আসবে এবং সেখানে এসে আপনার কাছ থেকে, আপনারা অনেক দিন ধরে কাজ করছেন এবং আপনার কাজ সম্পর্কে জানবে এবং আপনি অবশ্যই তাদের কিছু সাজেশন দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ সময় যেটি বলতে চাই, আপনাদের মতামত আমাদের প্রয়োজন, আপনাদের মূল্যবান মতামত, আপনাদের ভালোবাসা এবং আপনাদের অনুপ্রেরণা আমাদের এই ভয়েস অফ জাহাঙ্গীরনগর প্ল্যাটফর্মটিকে টিকিয়ে রাখবে। এই প্ল্যাটফর্মটি সকল জাহাঙ্গীরনগরের সদস্যদের এবং এই জাহাঙ্গীরনগর পরিবারে এই প্ল্যাটফর্মটি টিকে থাকবে যতদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের যে কোনো কাজ, যে কোনো ভালো কাজ, আপনাদের যে কোনো মতামত আমাদের এই প্ল্যাটফর্মটি থেকে তুলে ধরতে চাই। আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন। আপনাদের মতামতগুলো জানানোর মাধ্যমটি আমি আবারও বলছি, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/voiceofjahangirnagar, অথবা চাইলে আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voiceofjahangirnagar@gmail.com। শো টাইমে আমাদের লাইভ চ্যাট অপশন খোলা থাকে, সেখানে চাইলে আপনি আপনার মতামতগুলো জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন একটি কথাই বলি, ভালো থাকুক জাহাঙ্গীরনগর, ভালো থাকুক সবাই। গুড নাইট সবাইকে। এবং ভুবন মাঝি যে আগামীকাল যে ভুবন মাঝি চলচ্চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিমিয়ার শো হচ্ছে এবং ভুবন মাঝির একটি গান শুনতে শুনতে আজকে আমাদের শো শেষ হচ্ছে এবং সবাই আমরা হলে ফিরে যাব। এবং গুড নাইট এভরিওয়ান। এবং ভুবন মাঝি এবং জহির রায়হান চলচ্চিত্র সংসদকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।